সাহিত্য ভাণ্ডারের অসাধারণ গল্পের সমাহার ফিকশন দুনিয়ায় সকলকে জানাই সুস্বাগতম। আমি রয়েছি দিব্যেন্দু। আজ আপনারা শুনবেন শিবাঙ্গনের কলমে সত্যানুসন্ধানী অনিশ্বর মিশ্র ও ঈশিতা সেন অন্তর্ধান রহস্য। গল্প পাঠে অভিক, অন্যান্য চরিত্রে দিব্যেন্দু, দুর্বা, দেবাঞ্জন, অর্ণবী, দিশারি, কৌশিক, অভিক এবং শুভম। আবহ, কভার এবং পরিচালনায় আমি দিব্যেন্দু গোস্বামী। ভিডিওতে দেবদত্ত রায়। শুনতে থাকুন সত্যানুসন্ধানী অনিশ্বর মিশ্র ও ঈশিতা সেন অন্তর্ধান রহস্য। নমস্কার, আমি খবর পড়ছি সায়নদীপ ব্যানার্জি। আজকে সান্ধ্য খবর শুরু করব একটা রোমহর্ষকর খবর দিয়ে। আজকের দিনে দুপুরে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর অপহরণের ঘটনায় কেঁপে উঠেছে গোটা তমলুক শহর। অপহৃত একজন 16 বছরের নাবালিকা, নাম ঈশিতা সেন। বাড়ি তমলুক শহরেরই পশ্চিম নতুন পাড়া ব্লকের অন্তর্গত সর্দার পাড়া লেনে। মেয়েটি এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী এবং স্কুল থেকে ফেরার সময় থেকে মেয়েটিকে আর দেখতে পাওয়া যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী মেয়েটার পরনে ছিল বাদামি পাড়ের সাদা শাড়ি, মেয়েটির স্কুলের পোশাক। সবথেকে চাঞ্চল্যকর তথ্য হলো এই নিয়ে গত 1 বছরে এটি 4র্থ অপহরণের ঘটনা। মেয়েটির বাবা একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি জানিয়েছেন, স্থানীয় একটি ছেলের সাথে বেশ কয়েকদিন আগে থেকে ঈশিতার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। বাড়িতে প্রাথমিকভাবে মেনে না নিলেও ভবিষ্যতের কথা ভেবে ওনারা রাজি হয়ে যান, কিন্তু সেই ছেলেটিকে ধরা হলে সেই মেয়েটির সাথে সমস্ত সম্পর্কের কথা অস্বীকার করে। ছেলেটি একটি লেদ কারখানায় কাজ করে। পুলিশের প্রাথমিক জেরায় সে বারবার নিজের অপরাধ অস্বীকার করেছে। ফলে পুলিশ সমস্ত দিক দিয়ে খতিয়ে দেখতে মেয়েটির কোনো নারী পাচার চক্রের দ্বারা অপহৃত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না। তবে এই নিয়ে এটি 4র্থ ঘটনা যেখানে তমলুক শহর থেকে অল্প বয়সী কোনো মেয়ে হারিয়ে গেল। পুলিশ প্রাথমিকভাবে কোনো বৈদেশিক নারী পাচার চক্রের সাথে এই ছেলেটির সম্পর্ক আছে কিনা সেটাও খতিয়ে দেখছে। সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়। আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে চরমে। ওখানকার মানুষ অবিলম্বে সেই দুষ্ট নারী পাচার চক্রের সন্ধান আর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিদানের উদ্দেশ্যে আজ সকাল থেকে স্থানীয় তমলুক বাজার এলাকায় রাস্তা অবরোধ করেছেন। আর অবিলম্বে দোষীরা শাস্তি না পেলে নাগরিক উন্নয়ন সংগঠন থেকে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। এবার আমরা নেব একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, আর তার ঠিক 3 মিনিট পরেই ফিরে আসবো আর একটি চরম অর্থনৈতিক কেলেঙ্কারির খবর নিয়ে। খবর পাঠে সায়নদীপ ব্যানার্জি, আর আপনারা শুনছেন তমলুক শান্ত নিউজ। সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার উপর সদ্য একটা নতুন লেখা শেষ করেছি, তাই আজ আর কোথাও বেরোতে ইচ্ছা করছিল না। লেখাটা সম্পাদক মহাশয়ের হাতে দিয়ে আজকের দিনটা ভেবেছিলাম একটু আলসেমি করে বাড়িতেই কাটাবো। হাতে সেরকম কোনো কাজ নেই। অনিশ্বর বৌঠানের সঙ্গে ওর শ্বশুর বাড়ি গেছে 2 দিনের ছুটি নিয়ে। এমনিতে তো আর যাওয়ার সময় পায় না। আমি তাই সব দিক বিচার করে জ্যোতিষামকে আরেক কাপ গরম চায়ের অর্ডার দিয়ে এসে বিছানায় মজা করে বসলাম। আর যথারীতি ফরমাইশ দেওয়ার সাথে সাথেই জ্যোতিষাম চা নিয়ে হাজির। দাদাবাবু, এই যে চা এনেছি। আহা জ্যোতিষাম, তোমার প্রভুভক্তির কোনো তুলনা নেই। মুখের কথা খসাতে খসাতে চায়ের পেয়ালা নিয়ে হাজির। বিশুদ্ধ দার্জিলিং চায়ের সুবাসে ঘরটা কেমন যেন ম ম করে উঠল। হাত বাড়িয়ে চায়ের পেয়ালাটা নিতে গিয়ে জ্যোতিষামকে বললাম, তা বলো বাবা জ্যোতিষাম, আজ দুপুরে লাঞ্চে কি খাওয়াচ্ছ? কি আবার খাবেন? ভাত আছে, মুগ ডাল আছে, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, আর মাছের একটু কালিয়া করব, সাথে একটু আমড়ার টক, 2টো পাঁপড় ভাজা। আর দাদাবাবু বলেছেন ঘরের পাতা টক দই রাখতে, তো সেইটা থাকবে। আমি কাল সন্ধ্যাবেলাতে এই দই পেতে রেখেছি। অবাক হয়ে গেলাম। দাদাবাবু বলেছেন মানে? অনিশ্বর কি ফোন করেছিল নাকি? ও বাবা, আপনি জানেন না? দাদাবাবু তো বললেন আজকে 11টার মধ্যে দাদাবাবু চলে আসবেন, এখানে এসে আপনার সাথে একসাথে ভাত খাবেন। কাল সন্ধ্যের দিকে ফোন করেছিলেন তো, জানেন না? কই, আমি তো জানি না। অনিশ্বর ফোন করেছিল? কখন ফোন করেছিল? তা ওই সন্ধ্যে 7:30 নাগাদ।
আপনি তখন একবার বেরোলেন না কি একটা কিনতে, তখনই তো। ও হ্যাঁ, আমি একবার বেরিয়েছিলাম বটে, তাহলে তখনই করে থাকবে। কিন্তু বুঝতে পারলাম না কি এমন জরুরি ব্যাপার হলো যে বেচারাকে শ্বশুর বাড়ি থেকে এমন তড়িঘড়ি করে ফিরে আসতে হয়। সে আমি কি জানি দাদাবাবু, আমাকে শুধু বললেন যে উনি ফিরে আসছেন, আবার নাকি কোথায় একটা যেন বেরোবেন। আমি এইটুকুই জানি। এসেই আবার কোথায় বেরোবে? বুঝলাম এর বেশি কিছু জ্যোতিষাম জানে না, তাই ওকে জিজ্ঞাসা করে লাভ নেই। অনিশ্বর আসলে একেবারে ওর থেকেই জানতে হবে কি ঘটেছে। তাই জ্যোতিষামকে বললাম, ঠিক আছে তুমি যাও, তুমি গিয়ে তোমার কাজ করো। অনিশ্বর আসলে আমি ওর সাথে কথা বলছি। ঠিক আছে দাদাবাবু, আমি তবে আসলাম। হ্যাঁ। জ্যোতিষামকে হেসে বিদায় জানালেও মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। একটা অচেনা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। কি জানি আবার কোথায় কি বিপদ ঘটল। উঠে পড়লাম বিছানা ছেড়ে। আর আলস্য করে লাভ নেই, অনিশ্বর আসার আগে তৈরি থাকতে হবে। তারপর হঠাৎ একটা কথা মনে হতেই আবার জ্যোতিষামকে ডাক দিলাম। জ্যোতিষাম, জ্যোতিষাম। হ্যাঁ বলুন, কি হয়েছে? আচ্ছা জ্যোতিষাম, কালকে লেটার বক্সে যে একটা চিঠি এসেছিল ওটা একবার নিয়ে এসো তো। কোনটা? ওই হলুদ খামে মোটা যে চিঠিটা, ওইটা? বললাম হ্যাঁ, ওই একটা চিঠিই তো কাল এসেছে। না গো দাদাবাবু, একটা নয়, দুটো চিঠি এসেছে। আমি যখন সন্ধ্যাবেলা বাগান থেকে ফিরছিলাম তখন দেখি লেটার বক্সে আর একটা কে যেন চিঠি দিয়ে গেছে। আর একটা চিঠি? কই দেখি নিয়ে আসো তো। মিনিট দুয়েকের মধ্যে জ্যোতিষাম দুটো চিঠি হাতে নিয়ে ঘরে এলো। একটা আমি যেটা সকালে দেখেছি হলুদ খামে মোড়া, আরেকটা চিঠি সেটা শুধু পোস্ট কার্ড। চিঠির বয়ানটিও ভারী অদ্ভুত। গোটা গোটা হরফে বড় বড় করে লেখা, আমাদের ভীষণ বিপদ, আমাদের বাঁচান। আর দ্বিতীয় কিছু লেখা নেই। কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে, কিচ্ছু না। নিচে সইয়ের জায়গায় শুধু লেখা এস, আর তার নিচে দুটো ছোট্ট বিন্দু। জ্যোতিষামকে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এ অদ্ভুত চিঠি কে লিখল? কোনো প্রেরকের নাম নেই, শুধু এখানকার ঠিকানাটা লিখে ডাকবাক্সে ফেলে দিয়েছে। সে আমি কি করে জানবো? রোজগার সবার মতন বাগান থেকে আসার সময় লেটার বক্সটা দেখি, কালও দেখলাম, তখনই তো দেখলাম সেটা ভেতরে পড়ে আছে। আমি তো তখনই নিয়ে আসলাম। এবার জ্যোতিষামকে দ্বিতীয়বারের জন্য ওর কাজে পাঠিয়ে নিজের কয়েকটা কাজ নিয়ে বসলাম। কিন্তু তাও আমার মন পড়ে রইল ওই চিঠিটাতে। বেশ জোরে জোরে সদর দরজায় কয়েকবার ধাক্কা পড়ল। জ্যোতিষাম রান্নাঘরে ব্যস্ত, তাই ভাবলাম নিজে এগিয়ে গিয়ে দরজা খুলি। ঘর থেকে সাড়া দিলাম, আসছি। বুঝলাম দরজায় উপস্থিত ভদ্রলোকের হাতে সময় বড়ই কম, বেশ মানসিক উত্তেজনায় আছেন বলেই মনে হলো। তাই আর দ্বিতীয়বার সাড়া না দিয়ে তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম। দরজা খুলেই দেখি একজন মাঝবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পোশাক আশাক বেশ ধোপদুরস্ত, একটা বিলিতিয়ানার ছাপ স্পষ্ট। পরনে কোট প্যান্ট, সদ্য পালিশ করা বুট। তবে ভদ্রলোককে দেখে মনে হলো বেশ মানসিক উত্তেজনায় আছেন। দেখলাম ঘন ঘন আঙুল মটকাচ্ছেন। আমি দরজা খুলতেই প্রায় ঝাঁঝিয়ে উঠলেন। আচ্ছা, এটা কি সত্যানুসন্ধানী অনিশ্বর মিশ্রর বাড়ি? আমি মাথা নেড়ে সম্মতি জানাতে তিনি বললেন, আপনি কি অনিশ্বর মিশ্র, মানে ওই গোয়েন্দা? না, আমি অনিশ্বর নই, আমি ওর বন্ধু সুরজ। আর এই মুহূর্তে অনিশ্বর বাড়িতে নেই। আর হ্যাঁ, অনিশ্বর কোনো গোয়েন্দা নয়, ও একজন সত্যানুসন্ধানী, সেটা বোধহয় আপনি জানেন। তাহলে ওনাকে কখন পাওয়া যাবে? উনি একটু পরে বাড়ি ফিরবেন, আপনি বিকেলের দিকে আসুন। না না, আমারও তো সময় নেই। উনি কখন নাগাদ আসবেন বলুন, আমি অপেক্ষা করছি। কিন্তু ও তো এখন বাড়ি নেই। গতকাল যেরকম কথা হয়েছে তাতে 11টা নাগাদ আসবে। 11টা? ঠিক আছে, আমি তবে অপেক্ষা করছি। দেখুন, আমার মনে হয় ও অত দূর থেকে আসবে, আপনি বরং বিকেলেই আসুন। ও তবে ঠান্ডা মাথায় আপনার কথা শুনতে পারবে। না না, আপনি বুঝতে পারছেন না, আমার প্রয়োজনটা প্রচন্ড গুরুত্বপূর্ণ।
আমার হাতে বিন্দুমাত্র সময় নেই। কি আর বলি বলুন। ঠিক আছে, আপনি তবে একটু অপেক্ষা করুন, অনিশ্বর ফিরুক, তারপর দেখছি। আপনি কি চাটা কিছু খাবেন? হ্যাঁ, সে খাওয়া যেতে পারে, তবে চিনি ছাড়া লিকার। আমি ওনার প্রয়োজন মতো চায়ের কথা জ্যোতিষামকে বলে দিলাম। তারপর ওনার উদ্দেশ্যে বললাম, আপনি সেরকম হলে আমাকে ব্যাপারটা বলতে পারেন। অনিশ্বর যদি একান্তই ফিরতে দেরি করে, আমি না হয় ও ফিরলে বুঝিয়ে বলবো। বুঝলেন সুরজবাবু, আমার নাম সনাতন চ্যাটার্জি। ওই যাদবপুর রোডের ওপর যে গোল্ডেন অপেরা সিনেমা হলটা রয়েছে, ওটা আমার, মানে আমার বাবার ছিল। পরে বাবা মারা যাওয়ার পর সম্পত্তি ভাগের সময় ওটা আমার ভাগে পড়ে। আচ্ছা আচ্ছা, গোল্ডেন অপেরা। হ্যাঁ, আমি তো গেছি সেখানে, কিন্তু যতদূর শুনেছি এখন তো সিনেমা হলের ব্যবসাপাতির অবস্থা ভালো নয়। আর বলবেন না সুরজবাবু, সব কয়েকটা সিনেমা হলেরই এখন একই অবস্থা। সেরকম আর মেগা হিট সিনেমা তো আর হয় না, তাই হল মালিকরাও মাছি তারায় আর কি। হ্যাঁ, যাই হোক, তো কি বলছিলেন বলুন। হ্যাঁ, আসলে হয়েছে কি, কোনো সপ্তাহে তেমন ভালো সিনেমা না হলে আমি হলটা বিভিন্ন বিনোদন কারণে ভাড়া দিই। এই যেমন ধরুন না, গত সপ্তাহে তেমন কোনো বড় সিনেমা রিলিজ করেনি, এমনিতেই ব্যবসা খারাপ যাবে, তাই আর সিনেমা না দেখিয়ে এক ম্যাজিশিয়ানকে ভাড়া দিলাম। ম্যাজিক শোয়ের জন্য? হ্যাঁ, তবে আর বলছি কি, একজন উঠতি ম্যাজিশিয়ান আমাকে প্রায় বলতো হল ফাঁকা থাকলে ওনাকে দিতে। তো সে হিসেবে আমি ওনাকেই বলি, ভদ্রলোক সানন্দে রাজিও হন। উঠতি ম্যাজিশিয়ান? কি নাম? ভালো নাম কি তো জানি না, তবে ম্যাজিক দেখানোর সময় তো মাস্টার সুধাকর নাম ব্যবহার করতেন, অন্তত পোস্টারে তো সেরকমই দেখেছি। হ্যাঁ, তারপর? আর বলবেন না সুরজবাবু, ভদ্রলোক ম্যাজিশিয়ান হলে কি হবে, আপাত মস্তক একটা গোলমেলে লোক। এক তো টাকা পয়সা নিয়ে গন্ডগোল করলো, যত টাকায় হল ভাড়া দিই বলে কি তার অর্ধেকও দিতে পারবে না। তাও না হয় রাজি হলুম, কিন্তু শেষ পর্যন্ত। দেখুন সনাতন বাবু, আপনাদের টাকা পয়সা সংক্রান্ত লেনদেনে অনিশ্বরের কিছু তো করার থাকতে পারে না। আরে না না, আমি সে কথা বলিনি। গতকাল ওনার শোতে একটা কাণ্ড ঘটেছে, আপনি জানেন না কিছু? না, আসলে আমি কাল একটা অন্য লেখা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই সন্ধ্যায় খবর সেভাবে শোনা হয়নি। কেন, কি হয়েছে? সনাতনবাবু, যাক আপনি এসে গেছেন তাহলে। আপনি সনাতনবাবু তো ওই গোল্ডেন অপেরা হলের মালিক? অবিনাশবাবু বলেছিলেন আপনি আজ সকালে আমার কাছে আসবেন, না হলে আমি ভেবেছিলাম ফিরে আপনার কাছে যাব। অনিশ্বরের গলার আওয়াজ পেয়ে পিছন ফিরে দেখি অনিশ্বর ফিরে এসেছে আর হেসে ঘরে ঢুকে আসে। তবে ও একাই এসেছে, বৌঠান আসেননি। আরে অনিশ্বর, কি ব্যাপার বলো তো? জ্যোতিষাম বলল তুমি নাকি কোন একটা আর্জেন্ট কারণে ফিরে আসছো, কি হয়েছে? এই তো সেই ব্যাপারই তো সনাতনবাবু বলতে এসেছেন। আমাকে লালবাজার থেকে অবিনাশবাবু ফোন করে বললেন। হ্যাঁ হ্যাঁ, জ্যোতিষাম বলল বটে, অবিনাশবাবু কাল বিকেলের দিকে ফোন করেছিলেন, তোমার খোঁজ করছিলেন। সেটা কি এই কেসের ব্যাপারেই নাকি? হ্যাঁ, এই ব্যাপারেই। উনি বলেছিলেন সনাতনবাবু কাল আমার সাথে দেখা করতে আসবেন, তাই তো সকাল সকাল তলবিতলবা গুটিয়ে একবারে ফিরে এলাম। যাক সনাতনবাবু, এবার কাজের কথা আসা যাক, কি বলেন? হ্যাঁ স্যার, বলুন কি জানতে চান। দেখুন, অবিনাশবাবু আমাকে যে যে ব্যাপারগুলো বলেছেন সেগুলো যদি এক এক করে পরপর সাজায় তাহলে কতটা এরকম দাঁড়ায়। হ্যাঁ সনাতনবাবু, আপনি কিন্তু আমাকে ব্যাপারটা বলবেন কোথাও ভুল বললে, ঠিক আছে? সনাতনবাবু মাথা নেড়ে সম্মতি জানালেন। গতকাল সন্ধ্যায় মাস্টার সুধাকরের সন্ধ্যার শো শুরু হয় বিকাল 5:30 নাগাদ। টুকটাক কয়েকটা সাধারণ ম্যাজিক দেখাবার পর 3 নম্বর বা 4 নম্বরে আসে মাস্টার সুধাকরের সব থেকে জনপ্রিয় ইভেন্ট, রিড ইউর মাইন্ড। ঘড়িতে সময় তখন ওই 6:30টার আশেপাশে। হ্যাঁ স্যার, একদম ঠিক। তখন রিড ইউর মাইন্ড শোর জন্য উনি অডিয়েন্স থেকে ডেকে নেন 3 জন মানুষকে।
এনাদের ভিতরে একজন বিখ্যাত ডাক্তার প্রতুল ব্যানার্জি, আর দ্বিতীয়জন আইনজীবী জগন্নাথ বর্মন, আর তৃতীয়জন ছিলেন আপনি, কি তাই তো? কিন্তু তারপর কোনো একটা অজ্ঞাত কারণে আপনার আগের দুজন মানে ডাক্তার প্রতুল ব্যানার্জি আর আইনজীবী জগন্নাথ বর্মনকে ফিরে যেতে বলেন ওনাদের চেয়ারে, শুধু আপনাকে থেকে যেতে বলেন ওই ইভেন্টটার জন্য, তাই তো? একদম সঠিক। আসলে আমার মেয়ে খুব বায়না ধরেছিল ম্যাজিক দেখতে যাবে, তো আমি সেই হিসেবেই যাই। আর সুধাকর ম্যাজিশিয়ানও আমাকে হল মালিক হিসেবে বেশ সম্মানার্থী করেছিলেন, আর তেমন কিছু না। আচ্ছা, তাহলে তখন কি হয়েছিল একটু বলুন তো? সুধাকর প্রথমে আমাদের তিনজনের নাম ধরে ডাকলো। আমরা স্টেজে উঠে এলে 3টে চেয়ারে আমাদের বসতে দেয়। তারপর হঠাৎ কি ভেবে বাকিদের ফিরে যেতে বলে, বুঝতে পারলাম না। শুধু থাকার মধ্যে থেকে যাই আমি। আচ্ছা, তখন আপনার মেয়ে কোথায় ছিল? আমার সাথেই ছিল। ওকে আর একা ছেড়ে কোথায় যাব বলুন, তাই ওকে নিয়েই আমি স্টেজে উঠি। আর সুধাকর ম্যাজিশিয়ান ততক্ষণে নিজের চোখ একটা মোটা কালো কাপড়ে বেঁধে নেয়, যার ভেতর দিয়ে এদিক ওদিক কিছুই দেখা যায় না। তারপর একটা ফ্রেমের ওপর 6টা তাস এনে রেখে আমাকে বলা হয় তার মধ্যে থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে। আমি ওর কথা মতো একটা করে তাস সিলেক্ট করে মনে মনে রেখে দিই। তারপর আমাকে বলে আমার হাতে দেওয়া একটা কাগজে আমাদের নির্বাচিত তাসটি লিখে রাখতে। সুধাকর ম্যাজিশিয়ানের চোখ সে সময় বাঁধা ছিল, তাই ওর দেখতে পাওয়ার কথা নয় আমরা কোন তাসটি নির্বাচন করেছি। তো আপনার সামনে কি কি তাস ছিল? দেখো, সবগুলো তো মনে নেই, তবে আমি যেটা সিলেক্ট করেছিলাম সেটা ছিল ইস্কাবনের বিবি। বাকি 5টা তাস কি ছিল আমার এখন মনে নেই। যাই হোক, তারপর কি হলো? কি বলবো স্যার, সে এক আশ্চর্য জিনিস। আমার নির্বাচন করা হয়ে গেলে ওই তাসের ফ্রেমটা একটা কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়। তারপর সুধাকর ম্যাজিশিয়ানের কথায় যখন সেই পর্দা ওঠে আমি অবাক হয়ে যাই। ঠিক আমার বেছে রাখা তাসটাই সেখানে ছিল না। এ আর এমন কি ব্যাপার? আপনি খেয়াল করলে দেখতেন পরে আসা 6টা তাসের সেটটাই একেবারে নতুন, যাকে বলে পুরো সেটটাই পাল্টে দিয়েছে। ফলত আপনি আপনার বেছে রাখা তাস খুঁজে পাবেন না সেখানে। সেটাই তো স্বাভাবিক, তাই না? এতে কোনো ম্যাজিকের জাদু নেই, এটা একটা চোখ ধাঁধানো ব্যাপার। না না স্যার, ব্যাপারটা তা নয়। এইভাবে খেলার কথা আমিও জানি, আর আমি ভেবেছিলাম এরকমই একটা কিছু হবে, কিন্তু পরে যেটা হলো সেটা তো আমি একেবারে চমকে গেছি। কিরকম? সবাই যখন আমরা একযোগে মেনে নিলাম যে আমাদের পছন্দ করা তাস ওই ফ্রেম থেকে গায়েব, তখনই সুধাকর ম্যাজিশিয়ান ঘোষণা করে এবার প্রত্যেকের সিলেক্ট করা তাস ফেরত দেবে। বিশ্বাস করুন স্যার, আমি নিজেও চমকে উঠেছিলাম কথাটা শুনে। তো শেষ পর্যন্ত ফেরত পেলেন আপনার ইস্কাবনের বিবি? তবে আর বলছি কি স্যার, একজন মহিলা সহকারী ম্যাজিশিয়ান এসে আমাদের হাতে আমাদের পছন্দ করা তাসগুলো দিয়ে গেল। আমি হাতে নিয়ে চমকে উঠলাম, এ তো সেই ইস্কাবনের বিবি। আচ্ছা, তার মানে ওরা কোনোভাবে জানতে পেরেছে আপনার পছন্দ করা তাস কোনটা। সম্ভবত আপনি যেখানে লিখে রেখেছিলেন সেখান থেকে। কিন্তু অবিনাশবাবু বলছিলেন ওই ইস্কাবনের বিবিতেই নাকি কি একটা গন্ডগোল। আরে স্যার, আর কি বলবো সে কথা। গন্ডগোল বলে গন্ডগোল। সেই মহিলা ম্যাজিশিয়ান হাতে তাসটা এনে দিলে আমি একেবারে চমকে উঠি। এটা কি করে সম্ভব হতে পারে কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু তাসটা উল্টে দেখতেই আমি বুঝতে পারি ওটা আসল তাস নয়, নকল। কারণ ওর উল্টো দিকটা সম্পূর্ণ সাদা ছিল, আর সেখানে লেখা ছিল আমার ভীষণ বিপদ, আমাকে বাঁচান, ইস্কাবনের বিবি। সনাতনবাবুর কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি চমকে উঠি। কাল সন্ধ্যার দিকে যে পোস্টকার্ডটি লেটার বক্সে কেউ ফেলে গেছে তাতেও এই একই কথাই লেখা ছিল, আমার ভীষণ বিপদ, আমায় বাঁচান। কিন্তু সেটা অনিশ্বরকে জানাতে গেলেই ও চোখের ইশারায় আমায় চুপ করতে বলে। তারপর কি হলো সনাতনবাবু? কি আবার হবে স্যার, যে মেয়েটি আমার হাতে তাসটা দিতে এসেছিল তাকে শো শেষ হলে অনেক খুঁজলেও কোথাও খুঁজে পাইনি।
পরে পুলিশের থেকে জানতে পারি মেয়েটার নাকি লাশ পাওয়া গেছে সিনেমা হলের পিছন দিকের গলিতে। বিশ্বাস করুন স্যার, এর থেকে বেশি আমি আর কিছু জানি না। তখনকার মতো শো শেষ হলে আমি মেয়ের হাত ধরে বাড়ি ফিরে আসি, কিন্তু তার কিছুক্ষণ পর থানা থেকে আমাকে ফোন করে জানায় ওই মেয়েটির কথা। ঠিক আছে সনাতন বাবু, আপনি এখন বাড়ি যান। আমি থানাতে কথা বলে আপনার অপেরা হাউসে আসছি, তখন আপনি ওখানে থাকবেন কিন্তু। সনাতনবাবু হয়তো আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু অনিশ্বর তাকে সেই সুযোগ দিল না। নিজে উঠে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করে বলল, ঠিক আছে সনাতন বাবু, আপনি আপনার ঠিকানার ফোন নাম্বারটা আমার বন্ধু সুরজকে দিয়েছেন। স্বাভাবিকভাবে সনাতনবাবুর আর কিছু বলার থাকে না। উনিও উঠে হাত জোর করে নমস্কার করে ঘর থেকে বেরিয়ে যান। আমি তখন অনিশ্বরকে চেপে ধরি। কী ব্যাপারে বলো তো অনিশ্বর, তুমি হঠাৎ করে ফিরে এলে যে? আর বলো না ভাই, অবিনাশবাবু ফোন করে বললেন জরুরি তলব, তাই ফিরে আসতে হলো। কিন্তু কেসটা কি? খুব খুব জটিল কেস ভাই। আচ্ছা বলো তো, ইস্কাবন মানে কি? মানে আবার কি? এটা তো তাসের একটা সিম্বল। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু কিরকম সিম্বল? ওই তো কালো রঙের পানের মতো দেখতে। পান বা গাছের পাতা, তাই তো? হ্যাঁ তা বলতে পারো। তো যদি আমি গাছের পাতা ভেবে এগোই, তাহলে যেটা দাঁড়ালো, মানে ইস্কাবনের বিবি মানে গাছের পাতার মালকিন, ঠিক? হ্যাঁ তা বলতে পারো। ওই অপেরা হাউস থেকে একটু এগিয়ে একটা হোটেল আছে, যার নাম ব্ল্যাক ফরেস্ট লেমস। খুব নামকরা 5 তারা হোটেল, আর তারই মালকিন মিসেস সুজাতা ব্যানার্জি কাল থেকে নিখোঁজ। তার মানে তুমি বলতে চাইছো এই সুজাতা ব্যানার্জি ইস্কাবনের বিবি? না না, আমি এখন কিছুই বলছি না, শুধু সন্দেহটা প্রকাশ করছি। একটা কথা বলো, অবিনাশবাবু তোমাকে কোন কেসটার কথা বলেছেন? সনাতনবাবুর অপেরা হাউসের সহকারী ম্যাজিশিয়ান খুনের কেসটা, নাকি সুজাতা ব্যানার্জির নিরুদ্দেশ হওয়ার কেসটা? অবিনাশবাবু তো সুজাতা ব্যানার্জির কথাই বললেন, তবে উনি বলেছিলেন সনাতনবাবু নামের একজন ভদ্রলোক আমার কাছে আসবেন, ওনার নাকি কিছু দরকারি কথা আছে আমাকে বলার জন্য। আর এখানে এসে সনাতনবাবুর থেকে ওই ডিটেলস কেসটা জানতে পারলাম। তবে দুটো কেস যে একটার সঙ্গে একটা যুক্ত, সেটা আমি অনুমান করছি মাত্র, সেটা নাও হতে পারে। আচ্ছা এবার বুঝলাম। তাহলে এখন আমাদের কি করণীয়? অবশ্যই সুজাতা ব্যানার্জির হোটেল ব্ল্যাক ফরেস্ট লিভসে একবার যাব, আর সেখান থেকে তো অপেরা হাউস একটুখানি পথ, ওই জায়গাটাও দেখে আসবো। তুমি রেডি হয়ে নাও, আমরা আর আধ ঘন্টার মধ্যেই বেরোবো। আমি মাথা নেড়ে সম্মতি জানাতে অনিশ্বর ঘরের ভেতরে চলে গেল। আমি জানি ওর আধ ঘন্টা মানে আধ ঘন্টাই, তার বেশি দেরি ওর হবে না। তাই আমি বাইরের ঘরে অপেক্ষা করতে লাগলাম। জ্যোতিশ্যাম ততক্ষণে আজকের দৈনিক সংবাদপত্রটা বৈঠকখানার টেবিলে দিয়ে গেছে। সেটা পড়ে দেখব বলে হাতে টেনে নিয়েই দেখি প্রথম পৃষ্ঠায় বেশ বড় করেই বেরিয়েছে, গোল্ডেন অপেরা ম্যাজিক হাউসের সেই সহকারী ম্যাজিশিয়ান ভদ্রমহিলার খুন হওয়ার কথা। খবরগুলো পড়তে পড়তে কখন যে সময় কেটে গেছে খেয়ালই ছিল না। অবশেষে অনিশ্বরের কথায় আমার খেয়াল হলো। চলো সুরজ, এবার আমাদের বেরোতে হবে। তবে অপেরা হাউস যাওয়ার আগে চলো একবার অবিনাশবাবুর সঙ্গে কথা বলে আসি। উনি তো সামনে থেকে ডেড বডিটা দেখেছেন, অনেক কিছু তথ্য দিলেও দিতে পারেন। আমরা পায়ে হাঁটা পথে থানার দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি অবিনাশবাবু আমাদের জন্যই অপেক্ষা করে আছেন। আমি ভীষণ দুঃখিত অনিশ্বরবাবু, আসলে কাল একরকম নিরুপায় হয়েই আপনাকে ফোনটা করেছিলাম। আপনি এখানে ছিলেন না, তাও আমার জন্য আপনাকে ফিরে আসতে হলো। দেখলাম অনিশ্বর সে কথায় বিশেষ গুরুত্ব না দিয়ে সরাসরি কাজের কথায় চলে গেল। আচ্ছা অবিনাশবাবু, মিসেস সুজাতা ব্যানার্জি কখন থেকে নিখোঁজ? দেখুন, কাল দুপুরে যখন ওনার বাড়ি থেকে ফোন এলো, তখন তো বললো তার আগের দিন রাত থেকে তিনি নাকি নিখোঁজ। আচ্ছা, ওনার বাড়ি থেকে কে ফোন করেছিল? ওনার ছেলে পলাশ ব্যানার্জি। বললেন ওনার মা গত পরশু রাত থেকে নাকি নিখোঁজ। ভোর রাতে ওনাদের বাড়ির কাজের লোকটি সদর দরজা খুলতে গিয়ে দেখে দরজা আগে থাকতেই খোলা, আর তারপর বাড়িতে সবাইকে জানালেও গৃহকর্ত্রী মিসেস সুজাতা ব্যানার্জিকেও কেউ কোথাও খুঁজে পায়নি। আর তারপরেই পলাশবাবু আসেন থানায় ডায়েরি করতে, কি তাই তো?
না না, ওনার ছেলে থানায় জানান প্রায় বিকেল 5:30 নাগাদ। তার মানে মিসেস ব্যানার্জির অন্তর্ধানের থেকে কম বেশি একদিন আর প্রায় 12 ঘন্টা পর আপনি ওনার ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন এত দেরি করে থানায় জানানোর কারণটা কি? আমি জিজ্ঞেস করেছিলাম, বললেন ওনাদের আত্মীয় পরিজনদের মধ্যে খোঁজ নিয়ে তারপর থানায় এসেছেন। ঠিক আছে অবিনাশবাবু, চলুন একবার ওনার বাড়িটা ঘুরে আসি, আর যাওয়ার পথে ওই গোল্ডেন অপেরা হাউসে একবার যাবো। ঠিক আছে, তবে তাই চলুন। আমরা থানার গাড়িতে রওনা দিলাম অপেরা হাউসের দিকে। মিনিট 15 রাস্তা। তবে তখন অপেরা হাউস বন্ধ। ম্যাজিকের 2টি শো চলছে, একটা বিকেল 3টে থেকে আর দ্বিতীয়টি সন্ধ্যায়। কেয়ারটেকারকে বলতে তিনি এসে চাবি খুলে দিলেন। আমরা হলের ভেতরটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম, সাথে এটাও খেয়াল করলাম অনিশ্বর মাটিতে কিছু একটা নিচু হয়ে খুঁজছে। তারপর হঠাৎই বলল, আচ্ছা অবিনাশবাবু, সন্ধ্যার ম্যাজিক শোটা কটা নাগাদ শেষ হয়? ওই 8:30 নাগাদ। আর ভদ্রমহিলার পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর সময় কখন বলা আছে? সেখানেও তো মৃত্যুর সময় বলছে ওই 8টা নাগাদ। আচ্ছা, তার মানে শো চলাকালীনই ওনাকে খুন করা হয়েছে। আচ্ছা, যে ভদ্রমহিলা খুন হয়েছে তার ডিটেলস পাওয়া যাবে? দেখুন স্যার, ডিটেলস বলতে যতটুকু এখনো পেয়েছি তাতে ওনার নাম শেফালি সেন, বাড়ি তমলুকে। এখানে একটা মেসে একসঙ্গে কয়েকজন মিলে থাকতেন, আর ওই সুধাকর ম্যাজিশিয়ানের গ্রুপে কাজে যুক্ত হয় মাস 3 হলো। ওনার বাড়ি থেকে কে আছেন? বাবা নেই, মারা গেছেন অনেক দিন হলো। বৃদ্ধা মা আছেন, আর ছোট ভাই আছে, সেও কলকাতায় কলেজে হোস্টেলে থেকে পড়াশোনা করে। আচ্ছা আচ্ছা অনিশ্বর, তুমি কি এবার এই দুটো কেসকে একসাথে দেখছো? এখনো সেরকম কোনো যোগসূত্র পায়নি ঠিকই, কিন্তু এটাও তো ঠিক এই শেফালি নামের ভদ্রমহিলার কাছে ইস্কাবনের বিবি কোথা থেকে আসবে, যেটা উনি সনাতন বাবুকে দিতে গিয়েছিলেন। আর উনি নিশ্চিতভাবে কোনো একটা বিপদের সম্ভাবনা দেখতে পেয়েছিলেন, তাই ওই কথাটা লিখেছিলেন, তাই না? আর আমাদের বাড়ির লেটার বক্সে আসা পোস্টকার্ডটা? সুরজ, ঠিকই বলেছ। দেখছি, আগে চলো মিসেস সুজাতা ব্যানার্জির বাড়ি থেকে ঘুরে আসি, যেখানে যা যোগসূত্র পাবো সব কয়েকটাকে সংগ্রহ করি, তারপর ভাববো। আচ্ছা ঠিক আছে। আমরা এবার সেখান থেকে রওনা হলাম অপেরা হাউসের পেছন দিকে, যেখানে শেফালি দেবীর মৃতদেহটা পড়েছিল সেদিকটায়। অনিশ্বর মিনিট 10 জায়গাটা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, আর ঠিক তখনই হঠাৎ করে পরিকল্পনা পরিবর্তন করে বলল, আচ্ছা অবিনাশবাবু, মিসেস ব্যানার্জির বাড়ি না হয় পরে যাওয়া যাবে, আগে একবার মর্গে চলুন। শেফালি দেবীর মৃতদেহটা আগে দেখা দরকার, তারপর না হয় মিসেস ব্যানার্জির বাড়িতে যাব। আর এনার সঙ্গে আর যে দুজন মেসে থাকতেন তাদের একবার ডাকুন তো, তাদের সাথেও একবার কথা বলতে হবে। ঠিক আছে স্যার। মর্গে এসে আমরা শেফালি দেবীর মৃতদেহটা দেখলাম। কি ভীষণ নৃশংসভাবে ওনাকে খুন করা হয়েছে। খুব ছোট কিন্তু ধারালো কিছু দিয়ে ওনার গলার নলিটা কেটে দেওয়া হয়েছে। ভয়ঙ্করভাবে রক্তপাত হতে থাকায় ওনার মৃত্যু হয়। পোস্টমর্টেম রিপোর্টেও সেটাই বলা হয়েছে। আর সারা শরীরে সেরকম কোনো আঘাত, মানে কোনো আততায়ীর সঙ্গে ধস্তাধস্তির ছাপ নেই। যাই হোক, আমরা বেরিয়ে থানায় এসে বসি। অবিনাশবাবু ততক্ষণে শেফালি দেবীর 2 বান্ধবীদের ডেকেছেন। ওনারা কাছে একটি মেসে ভাড়া নিয়ে থাকেন। ওনাদের মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছিল মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে আছেন ওনারা। ওনাদের উদ্দেশ্যে নমস্কার জানিয়ে অনিশ্বর কথা বলতে শুরু করে। নমস্কার, আপনারা শেফালি দেবীর সঙ্গে থাকতেন? নমস্কার অনিশ্বর বাবু, হ্যাঁ আমি সুস্মিতা আর শেফালি একসঙ্গে মেশ নিয়ে থাকতাম। আচ্ছা, কতদিন আপনারা মেশে থাকেন? আমি আর সুস্মিতা তো প্রায় বছর 3 আছি। শেফালি এই মাস 6 হলো এসেছিল। ও আচ্ছা, তার মানে শেফালি দেবী আপনাদের সঙ্গে প্রথম থেকে ছিলেন না। তাহলে আপনাদের সাথে ওনার পরিচয় কিভাবে হলো? আসলে সুস্মিতাদের হোটেলে নতুন জয়েন করেছিল শেফালি। ওর বাড়ি তো তমলুকে, এখানে তো ওর থাকার জন্য
ওর একটা মাথা গোঁজার ঠিকানা দরকার ছিল, তাই সুস্মিতা ওকে আমাদের মেসে নিয়ে আসে। আমরাও তো দুজনে থাকতাম, তাই আরেকজন হলে রুম শেয়ারের সুবিধাই হতো। সেই ভেবেই শেফালিকে নিয়ে আসে সুস্মিতা। সুস্মিতা দেবী, আপনি কোন হোটেলে কাজ করেন? হোটেল ব্ল্যাক ফরেস্ট লিভসে। আমি ওখানকার রিসেপশনিস্ট। শেফালি আমাদের হোটেলেই এসে জয়েন করে। আপাতত ও সার্ভিসিংয়ে ছিল, 6 মাসের জন্য ইন্টার্নশিপে। তারপর ওর পারফরমেন্স দেখে ওকে পার্মানেন্ট করা হবে বলা হয়েছিল। 6 মাস? তার মানে তো ওনার ইন্টার্নশিপ শেষ হবার সময় হয়ে গেছে। হ্যাঁ, সে হয়েছিল, কিন্তু ওর পারফরমেন্স ভালো ছিল না, তাই ওকে পার্মানেন্ট করা হবে নাই ঠিক হয়। কেন? ওনার কাজে কোনো গাফিলতি ছিল কি? না না, তা নয়। ওর ব্যবহার খুব ভালো ছিল, সার্ভিসিংও খুব ভালো, কিন্তু 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 কি? দেখুন স্যার, বড় বড় বাবুদের বড় বড় ব্যাপার। তবে আমি যতদূর শুনেছি, শেফালি আমাদের মালকিন মিসেস ব্যানার্জির সাথে কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিল, তাই অনেক উপর লেভেল থেকে নির্দেশ ছিল শেফালিকে যাতে পার্মানেন্ট না করা হয়। ঝামেলা? কিরকম ঝামেলা? সেটা আমি ঠিক জানি না স্যার, তবে এটা বলতে পারি ঝামেলাটা খুব একটা স্বাভাবিক কিছু নিয়ে নয়। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। এর বেশি কিছু আমার আর জানা নেই স্যার। আচ্ছা, এখন মিসেস ব্যানার্জিকে কোথায় পাওয়া যাবে বলে আপনার মনে হয়? ওনার বাড়িতে পাওয়া যেতে পারে, তবে উনি তো অনেকক্ষণ হোটেলে থাকেন, নানা অফিসিয়াল কাজ করতে হয় ওনাকে, তাই ওনার অফিসেও থাকতে পারে। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন, শেফালি দেবী এই ম্যাজিশিয়ানের সঙ্গে কি করে পরিচিত হলেন? এই ব্যাপারটা কি কেউ জানেন? হ্যাঁ স্যার, এই পার্ট টাইম কাজটা ওকে আমিই দেখে দিয়েছিলাম। আসলে সুধাকর ম্যাজিশিয়ান সম্পর্কে পিস্তুত দাদা হন। সুধাকরদা আমাদের বাড়িতেই থেকে কাজকর্ম করেন। ধীরে ধীরে কলকাতা শহরে একটু পয়সাও তৈরি হচ্ছিল, তো দাদা বলছিল ওনার একজন সহকারী প্রয়োজন। তো আমি তখন শেফালিকে কাজটার জন্য বলি, আর শেফালিও সানন্দে রাজি হয়ে যায়। ওর নিজেও আন্দাজ করেছিল হোটেলে ওর কাজটা স্থায়ী হবে না। তার মানে আপনি আপনার দাদার কাছে কাজটা দেখে দিলেন, তাই তো? হ্যাঁ, এতে ওরই একটু আর্থিক সঙ্গতি হতো আর কি। ওর গ্রামের বাড়ির অবস্থা তো খুব একটা ভালো ছিল না। ওর মা অসুস্থ, আর ভাইও পড়াশোনা করছে। কলকাতা থেকে প্রতি মাসে ও গ্রামের বাড়িতে টাকা পাঠাতো, তবে সংসার চলতো। তাই ওর চাকরিটা না হলে ওর খুব অসুবিধাই হতো। আচ্ছা, সেই কথাটা শেফালি দেবী মিসেস ব্যানার্জিকে জানাননি? জানিয়েছিল, কিন্তু বিশ্বাস করুন মিসেস ব্যানার্জি ওর কোনো কথাই শোনেননি। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার আপনারা আসুন। তবে আমাদের না জানিয়ে এখান থেকে কোথাও যাবেন না, দরকার পড়লে আবার আপনাদের ডাকবো। রীতা এবং সুস্মিতা উঠে পড়ে, ফিরে যায় নিজেদের মেসে। আর ওরা ফিরে যাওয়ার পর আমি অনিশ্বরকে ধরলাম। অনিশ্বর, ব্যাপারটা কি বলে তোমার মনে হচ্ছে? দেখো, এখনো যতটুকু বুঝতে পেরেছি তাতে এটা পরিষ্কার, এই ব্ল্যাক ফরেস্ট লিভস হোটেল আর এই ম্যাজিশিয়ানের শো এর মাঝে নিশ্চয়ই একটা যোগসূত্র আছে। আর একটা ব্যাপার খুব অদ্ভুত না? এই রীতা, সুস্মিতা আর শেফালি, এরা তিনজনের যে কোনো দুজন করে কোনো না কোনোভাবে এই সংস্থাগুলোর সাথে যুক্ত। আচ্ছা, একটা কথা বলো, এরকমটা কি হতে পারে এই শেফালি দেবী ওনার চাকরিটা কনফার্ম না হওয়ার জন্য মিসেস সুজাতা ব্যানার্জির উপরে রাগ থেকেই কাজ করেছে? হ্যাঁ, তা হতে পারে। সেটা মিসেস ব্যানার্জির অন্তর্হিত হওয়ার জন্য উপযুক্ত ব্যাখ্যা, কিন্তু শেফালি দেবীর খুনের যে কোনো কারণ দেখতে পাচ্ছি না। ওনাকে তাহলে খুন করলো কে? তাহলে এবার আমাদের কি করণীয়? আপাতত তথ্য সংগ্রহ করা, আরও গভীরে গিয়ে তথ্য সংগ্রহ করা। চলো, এবার দুপুরে বাড়ি গিয়ে ভাতটা খেয়ে নিই, তারপর আমরা এখান থেকে যাব মিসেস ব্যানার্জির বাড়িতে। আমাদের কথার মাঝেই হঠাৎ করে হন্তদন্ত হয়ে অবিনাশবাবু সেখানে এসে হাজির হন। আপনার এখানে কাজ হয়েছে? একটু খুব ভীষণ জরুরি দরকার ছিল। একটা ফাইল টেবিলের উপর ছুঁড়ে ফেলে নিজেও চেয়ারে ধপ করে বসে পড়লেন। কি ব্যাপার অবিনাশবাবু, আবার কোনো কিছু ঘটেছে নাকি? আপনাকে এতটা বিচলিত দেখাচ্ছে কেন?
আর বলবেন না স্যার, ঝামেলার আর শেষ নেই। এখনই খবর পাওয়া গেল শহরে আরও একটা খুন হয়েছে, তিনিও একজন মহিলা। কোথায়? খবর যা পেলাম তাতে তো পার্ক সার্কাসের ওখানে একটা অফিসে একজন অফিসার ক্লার্ক নাকি খুন হয়েছেন। তবে খুনের পদ্ধতি একদম এক, খুব ধারালো কোনো কিছু দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে। আপনি কি দুটো খুনের মধ্যে কোনো যোগসূত্র আছে বলে মনে করেন? না না, আমি কিছু মনে করিনি, শুধুমাত্র খুনের ধরনটা বললাম, একদম এক। আর শরীরের আঘাতের কোনো চিহ্ন পর্যন্ত নেই। আচ্ছা অবিনাশবাবু, অফিসটার নাম কি বললেন? রেড স্কোয়ার নামে একটা প্রকাশনী সংস্থা। একবার যাওয়া যায় সেখানে? আপনি যাবেন অনিশ্বরবাবু? খুব ভালো হয় তাহলে। আপনি সঙ্গে গেলে সত্যি সত্যি মনে একটা বল পাওয়া যায়। বলছেন কি মশাই, যেতে তো হবেই। আমার এবার সত্যি সত্যি মনে হচ্ছে এই দুটো খুন এক সূত্রে কথা। তাই এখন আমাদের মৌলিক কাজ হলো সেই সূত্রটা খুঁজে বের করা। আর যদি সেটা করা যায় তবে কেসটার সমাধানের অনেকটা কাছাকাছি পৌঁছে যেতে পারবো। কথাটা বলেই অনিশ্বর নিজের মনে মনে স্বগতোক্তির মতো বলতে থাকে, ব্ল্যাক ফরেস্ট লিপস মানে হলো ইস্কাবন, এরপর রেড স্কোয়াড অর্থাৎ রোহিতন, এবার পালা শুধু হরতন আর চিরিতনের। কিছু বললে অনিশ্বর? না না, আমি শুধু ওই সূত্রটা মেলাবার চেষ্টা করছিলাম আর কি। যাই হোক, আমরা পার্ক সার্কাস এলাকায় পৌঁছে সেই রেড স্কোয়ার প্রকাশনীর অফিসে গিয়ে পৌঁছলাম। মৃতদেহ তখনও পড়ে আছে। এতে আমাদের সুবিধা হলো শেফালি দেবীর মৃতদেহের ক্ষেত্রে যে সুবিধাটা আমরা পাইনি। ভদ্রমহিলার বয়স 30-এর মধ্যে, মাথা ভর্তি কোকড়ানো চুল, পরনে তাঁতের শাড়ি। ওনার প্রকাশনীর অফিসের মধ্যেই ওনার দেহ তখনও পড়ে, আর গলার কাছে খুব ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে যাতে ওনার গলার নলি কেটে গেছে। একটা ব্যাপার খেয়াল করেছে অনিশ্বর, এনার সাথেও খুন করার আগে কোনো ধস্তাধস্তি হয়েছে বলে মনেই হচ্ছে না। তার মানে খুনি খুব কাছ থেকে ওনাকে আক্রমণ করার আগে পর্যন্ত উনি কোনোভাবেই আন্দাজ করতে পারেননি যে উনি আক্রান্ত হতে চলেছেন। সেটা ঠিক বলেছ, কিন্তু এই ব্যাপারটা খুব অবাক করার মতো নয় কি? একজন মানুষ আক্রান্ত হতে চলেছেন অথচ তিনি বিন্দুমাত্র আন্দাজ করতে পারছেন না। এটা কি করে সম্ভব? আগের কেসটাই ভেবে দেখো, শেফালি দেবীকে যদি জোর করে ওই পিছনের অন্ধকার রাস্তায় নিয়ে যাওয়া হতো তবে ওনার শরীরে তার নিদর্শন থাকতো, কিন্তু সেটা নেই। তার মানে উনি নিজের ইচ্ছায় আততায়ীর সাথে ওর পাতা ফাঁদে গিয়েছিলেন। এই ক্ষেত্রেও ঠিক তাই। দেখো অনিশ্বর, এটা তখনই হতে পারে যখনই আততায়ী ভিকটিমের পূর্ব পরিচিত হবে। না সুরজ, তা নয়। তুমি খেয়াল করে দেখোনি যেখানে এই খুন দুটো হয়েছে সেখানে আরও একজন কেউ উপস্থিত ছিল। আমি তার পায়ের ছাপ মাটিতে দেখেছি, কিন্তু কে সে? পায়ের ছাপ দেখে মনে হয়েছে সেটা কোনো কিশোরীর। এখানেও দেখো। কথাটা বলে অনিশ্বর টেবিলের ওপর একটা জায়গায় আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি খুব ভালো করে খেয়াল করে দেখলাম টেবিলের ওপর একটা ছাপ স্পষ্ট। ওখানে কোনো ছোট ছেলে বা মেয়ে শুয়েছিল। এখানে যখন খুনটা করা হয় তখন এই টেবিলের উপর ছোট ছেলে বা মেয়ে শুয়েছিল। শেফালি দেবীর খুনের জায়গাতেও এরকম কেউ দাঁড়িয়েছিল, কিন্তু খুন হতে দেখেও কোনো চিৎকার করেনি। হয়তো এখানের মতোই সেই বাচ্চাটাও ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়েছিল নাকি অচেতন অবস্থায় ছিল? সুরজ, আমি খুব ভয়ঙ্কর কিছু একটা সন্দেহ করছি, খুব ভয়ঙ্কর কিছু। আমি ততক্ষণে বুঝে গেছি অনিশ্বর কি আশঙ্কা করছে। আমার মনটাও শিউরে ওঠে ওর কথা শুনে, কিন্তু তখনই অনিশ্বরের কথা শুনে আমি চমকে উঠি। সুরজ, শ্রীমতী স্নিগ্ধা চ্যাটার্জির ব্যাপারে একটু ডিটেলসে খবর না হতো? শ্রীমতী স্নিগ্ধা চ্যাটার্জি কে অনিশ্বর? এই অফিসের মালিক। তুমি হয়তো ঘরে ঢোকার সময় খেয়াল করোনি, দরজায় যে নেম প্লেট লেখা ছিল তাতে শ্রীমতী স্নিগ্ধা চ্যাটার্জি লেখা ছিল। কিন্তু অনিশ্বর, এমনটাও তো হতে পারে যে এই ভদ্রমহিলাই শ্রীমতী স্নিগ্ধা চ্যাটার্জি।
না, সেটা নয়। যদি সেটা হতো তাহলে এখান থেকে যিনি ফোন করেছিলেন তিনি বলতেন না যে অফিসের একজন কর্মচারী মারা গেছে। তার মানে সামনে পড়ে থাকা মৃতদেহটি এই অফিসের কোনো কর্মচারীর, কিন্তু মালিকের নয়। আমরা কথা বলতে বলতেই অবিনাশবাবু একজন মানুষকে নিয়ে ঘরে ঢুকল। পরনে পোশাক আশাক বেশ অমলিন, তবে পোশাক দেখে বোঝা গেল সেটি একটি উর্দি। বোঝা যাচ্ছে যে উনি এই অফিসে কোনো গ্রুপ ডি স্টাফ হবে। আপনার নামটা কি? আমি পঞ্চানন সাহা। আপনি কি অফিসে চাকরি করেন? হ্যাঁ, তা বলতে পারেন। এই চাকর থেকে কেয়ারটেকার সবই আমি। আচ্ছা পঞ্চানন বাবু, যিনি মারা গেছেন তিনি কে? উনি তো মিলি দিদিমণি। উনি কি এই অফিসে চাকরি করতেন? হ্যাঁ, করেন তো। উনিই তো যাবতীয় অফিস কাছারি সবকিছু সামলান। অর্ডার আনা, ব্রেসের সঙ্গে কথা বলা, কাস্টমারকে সবকিছু ডেলিভারি দেওয়া, সবই তো এই মিলি দিদিমণি করতেন। আর আপনি? আমি আর কি বলবো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমাকে করতে হয়। আচ্ছা, আপনাকে প্রচুর রান্না বান্না করতে হয় তাই না? না না, সেরকম কিছু নয়। কিন্তু আপনি কি করে বুঝলেন? না না, বোঝার তো কিছু নেই। আপনার ইউনিফর্মের দিকে লেগে থাকা রান্নার হলুদের ছাপি তো এই কথা স্পষ্ট বলে দিচ্ছে যে আপনি রান্না করতে খুবই ভালোবাসেন। এই কথা? হ্যাঁ, সে তো ভালো একটু বাসি। আর আমার হাতে রান্না খেতে ভালো। এখানে সবাই খুব ভালোবাসে। ওরা তো বলে এই পঞ্চানন্দ না থাকলে ওরা তো না খেতে পেয়ে মরতো। ওরা কারা? কারা আবার? এই ব্রেসের সব কর্মীরা, আর ওইসব ছোট ছোট মেয়েগুলোকে নিয়ে আসে তারা। এখানে ছোট ছোট মেয়েদের নিয়ে আসা হতো, কিন্তু কেন? কেন আবার? সবাই কাজের মধ্যে থাকতো। এই মাসে বাড়ি গেলে বাচ্চারা বায়না ধরতো শহর দেখবো বলে, তাই 2-1 দিনের জন্য ওদের এনে শহর ঘুরিয়ে আবার বাড়ি দিয়ে আসতো। ও হ্যাঁ, তা তো বটেই। বাচ্চারা তো শহর দেখার বায়না করতেই পারে। তা মোটামুটি প্রতিদিন কতজন লোকের রান্না আপনাকে করতে হয়? পঞ্চানন্দা, তুমি ভিতরে যাও আর বাবুদের জন্য চা নিয়ে এসো। না মানে ম্যাডাম, আমি ওনাদের বুঝিয়ে বলছিলাম এখানে কি ভাবার কাজ হয় আর কি। তুমি ভেতরে যাও পঞ্চানন্দা, ওনাদের যা বলার বুঝিয়ে বলছি। আমরা কথা বলতে বলতে কখন যে এই অফিসের মূল কর্ণধার স্নিগ্ধা ব্যানার্জি ঘরে এসে প্রবেশ করেছেন আমরা খেয়াল করিনি। ওনার গলা শুনে বুঝতে পারলাম বেশ ব্যক্তিত্ব সম্পন্ন গলা। ভদ্রমহিলার বয়স 50-এর উপর। চেহারায় বেশ আভিজাত্যের ছাপ রয়েছে। চোখে দামি ফ্রেমের চশমা, আর সেটার উপর দিয়ে অত্যন্ত বুদ্ধিদীপ্ত চোখগুলো দেখতে পাওয়া যাচ্ছিল। নমস্কার, আমি স্নিগ্ধা চ্যাটার্জি, এই প্রেসের কর্ণধার। নমস্কার। আমরা এখানে এসেছিলাম একটা খুনি তদন্তের ব্যাপারে। আমি আপনার থেকে এই ব্যাপারে সব রকম সহযোগিতা আশা করব। দেখুন অন্বেশ্বরবাবু, লিলির খুন হওয়ার ব্যাপারে আমি নিজেও অত্যন্ত দুঃখিত, এবং আমি চাই এই খুনের তদন্ত হোক এবং দোষী যেন অবশ্যই শাস্তি পায়। আর তার জন্য আমি সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। আপনি বলুন কি জানতে চান? না, আপাতত কিছু না। আমরা মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করছি। ওনার সম্পর্কে কিছু তথ্য জানতে চাইব। পরে তদন্তের স্বার্থে যেমন যা দরকার হবে আমরা থেকে জিজ্ঞাসা করা হবে। নিশ্চয়ই। মিলি এখানে কাজ করছে বছর 4। অত্যন্ত ভালো মেয়ে এবং খুব সৎ। বলতে পারেন এই অফিসের সব কাজ ওই সামলাতো। আমাকে প্রায় কিছুই দেখতে হতো না। আচ্ছা স্নিগ্ধা দেবী, একটা কথা বলুন তো, এখানে একটু আগে কে এসেছিল তার কোনো খবর পাওয়া যেতে পারে? মানে ধরুন, আমি বলছি কোনো ভিজিটার রেকর্ড বুক আছে আপনার অফিসে? হ্যাঁ আছে, নিশ্চয়ই। দাঁড়ান, আমি এখনই কাউকে নিয়ে আসতে বলছি। কথাটা বলে স্নিগ্ধা দেবী আবার পঞ্চানন বাবুকে ডেকে পাঠালেন। পঞ্চানন্দা, আমাদের ভিজিটর রেজিস্টারটা একবার নিয়ে আসবেন তো। ওনার নির্দেশ মতো পঞ্চানন বাবু ঘর থেকে বের হয়ে গেলে স্নিগ্ধা দেবী আবার অনিশ্বরের দিকে ফিরে বললেন, বলুন অনিশ্বরবাবু, আর কি জানতে চান? আচ্ছা, মিলি দেবীর বাড়িটা কোথায়?
মেদিনীপুরে তমলুকে। ও এখানে একটা লেডিস হোস্টেলে থাকতো, এই কাছেই। আর এখানে সব কাজ তো ও একাই সামলাতো, তাই দিনের বেশিরভাগ সময়টা ওর এখানেই কাটতো। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে ম্যাডাম, আমরা পোস্টমর্টম রিপোর্টটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ততক্ষণে পঞ্চাননবাবু ভিজিটার রেজিস্টার খাতা নিয়ে এসেছেন, আর অনীশ্বর সেটা হাতে নিয়ে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। ঘটনা ঘটার একটু আগেই এখানে সত্যিই একজন এসেছিলেন। রেজিস্টারের খাতায় তার নাম লেখা রয়েছে মিস্টার এস মিত্র, আর এই অফিসে আসার কারণ হিসেবে লেখা অফিসিয়াল। ব্যাস এইটুকুই। আচ্ছা ম্যাডাম, আপনাদের কোনো ক্লায়েন্ট মিস্টার এস মিত্র এনাকে আপনি চেনেন? এস মিত্র? না, সেরকম তো মনে পড়ছে না। আচ্ছা পঞ্চানন্দা, কে গো ভদ্রলোক? কেন এসেছিলেন? না না ম্যাডাম, ওই ভদ্রলোক কোনো অফিসিয়াল কারণে আসেননি। আমি ওনাকে চিনি, উনি এর আগেও এখানে এসেছেন মিলি দিদিমণির সঙ্গে দেখা করার জন্য। উনি এর আগেও এখানে এসেছেন? কে তিনি? আমি তো জানি না। কি কারণে উনি আসতেন? কে ভদ্রলোক মিলি দিদিমণির গ্রামের লোক, কলকাতাতে কোথাও থাকেন, আর সেই সূত্রে মাঝে মাঝে দিদিমণির সঙ্গে দেখা করতে আসতেন। আচ্ছা পঞ্চাননবাবু, উনি যখন দেখা করতে এসেছিলেন ওনাদের কোনো ঝগড়াঝাটি বা কথা কাটাকাটি হয়েছিল? না তো, ভদ্রলোকের ব্যবহার তো খুবই ভালো ছিল, ঝগড়াঝাটি কেন হবে? আচ্ছা, ভদ্রলোক যখন আসতেন তখন উনি কি একা আসতেন? না, একা নয়, ওনার সাথে ওনার মেয়েও থাকতো। ওনার মেয়েটা শুনেছি জন্ম থেকে অসুস্থ, তাই ওকে কোলে নিয়েই ভদ্রলোক আসতেন। আচ্ছা, আপনি ওনার মেয়ের মুখটা কখনো দেখেছেন? না, সেভাবে দেখিনি। মেয়েটা তো ওনার কোলে ঘুমিয়ে থাকতো, ওর তো শরীর খুব খারাপ, তাই কম্বল দিয়ে মুড়িয়ে রাখতেন। আচ্ছা, ভদ্রলোক এর আগে কতবার এখানে এসেছেন? কতবার আর ওই 3 থেকে কি 4 বার। আর এই 3-4 বারই ওনার কোলে ওনার মেয়ে ছিল, তাই তো? হ্যাঁ ছিল তো, জিজ্ঞেস করলে বলতেন অসুস্থ মেয়ে কোথায় আর দেখে আসবে, তাই সঙ্গে করে নিয়ে আসতেন। আচ্ছা, আপনার মিলি দিদিমণি ওই বাচ্চাটির ব্যাপারে কিছু বলতেন না? না, বলতো না, তবে আমি দেখেছি মিলি দিদিমণি হাত বলিয়ে দিতেন, খুব স্নেহ করতেন। আর বাচ্চাটি তখন কি করতো? কি আর করবে, সে তখন বেঘরে ঘুমোতো। তার মানে আপনি কখনো ওই বাচ্চাটিকে জেগে থাকতে দেখেননি, তাই তো? একটু ভেবে মাথা নাড়েন পঞ্চাননবাবু। না স্যার, তা নয়, আমি যতবারই দেখেছি মেয়েটি ওর বাবার কোলে ঘুমিয়েছিল। আমি ততক্ষণে রেজিস্টার খাতাটা থেকে ভালো করে দেখছিলাম। একটা বিশেষ ব্যাপার দেখে অনীশ্বরকে ডেকে দেখালাম। দেখো অনীশ্বর, এই ভদ্রলোকের এখানে মিলি দেবীর সাথে দেখা করতে আসার একটা বেশ প্যাটার্ন আছে। উনি এখানে এসেছেন 28শে জানুয়ারি 1980 সোমবার, তার মানে 26শে জানুয়ারি শনিবার আর রবিবারের ছুটির পর দিন। তারপর আবার উনি আসেন 18ই আগস্ট 1980, আবার একটা সোমবার। 15ই আগস্ট ছিল শুক্রবার, 17ই আগস্ট ছিল রবিবার, আবার হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, 16ই আগস্ট শনিবার মিলি আসেনি, ছুটি নিয়েছিল, বলেছিল ওর মায়ের শরীর খারাপ। আর তৃতীয়বার? আচ্ছা দেখুন তো, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওই ভদ্রলোক এসেছিলেন কিনা, কারণ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মিলি দিন তিনেকের জন্য ছুটি নিয়েছিল, বলেছিল ওর মায়ের চোখে ছানি অপারেশন হবে। আচ্ছা পঞ্চাননবাবু, আপনি একটা কথা বলুন তো, এই যতবার মিলি দেবী ছুটি নিয়ে বাড়ি গেছেন ঠিক তার পরেই সেই লোকটা ওনার সাথে দেখা করতে আসতেন, আর প্রতিবারই ওনার কোলে ওনার অসুস্থ মেয়ে থাকতো, তাই তো? দেখুন বাবু, এটা আমি তো ঠিক বলতে পারবো না, তবে হ্যাঁ, যতবার উনি আসতেন ততবারই ওনার সাথে ওনার মেয়ে থাকতো, ওনার কোলে ঘুমিয়ে থাকতো কম্বল মুড়ি দিয়ে। ঠিক আছে স্নিগ্ধা দেবী, আমরা আসছি।
অবিনাশবাবু যেমন লাশের ময়নাতদন্ত করতে পাঠাচ্ছেন উনি পাঠান, আর সাথে এই ভিজিটার রেজিস্টার খাতাটা আমি নিয়ে গেলাম, আমার একটু দরকার আছে। নিশ্চয়ই অনিশ্বরবাবু, আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত। আমি সবসময় আপনাকে সাহায্য করব। শুধু মনে রাখবেন, মিলির হত্যাকারী যেন শাস্তি পায়। আপনি শুধু তার ব্যবস্থা করুন, আর আমি কিছু চাই না। অনিশ্বর আর আমি বেরিয়ে আসছিলাম, হঠাৎ অনিশ্বর থমকে দাঁড়িয়ে পড়ল। আচ্ছা স্নিগ্ধা দেবী, একটা অনুরোধ করব। এই তদন্তে আমার আপনার সাহায্য একটু দরকার পড়বে। তবে হ্যাঁ, আপনাকে বলে দিই, মিলি দেবীর খুনের তদন্ত নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি তার থেকেও অনেক বড় কিছু, হয়তো তার পরিধিটাও অনেক বড়। বলুন, আমি কিভাবে আপনার কাজে আসতে পারি? আগামীকাল আমি আর আমার বন্ধু সুরজ একটা বিশেষ কাজে তমলুক যাচ্ছি। ওই ধরুন সকাল 10টা নাগাদ বের হব। ওখানে পৌঁছতে বিকেল 3টে হবে। তারপর হয়তো আপনার কাছে ওখানকার থানা থেকে একটা ফোন আসবে। আপনি কিন্তু ঘুণাক্ষরে ওনাদের বলবেন না আমরা আপনার কাছে এসেছিলাম, ঠিক আছে? নিশ্চয়ই, আপনি যেরকম বলবেন সেই রকমই হবে। আমি কাউকে আপনাদের কথা বলবো না, তবে একটা কথা জানতে চাইবো। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। তমলুকে তো মিলির বাড়ি, আপনারা কি ওর বাড়িতেই যাচ্ছেন? হ্যাঁ, তবে কাউকে সেটা বলবেন না। কিন্তু আমার ধারণা মিলি দেবীর বাড়িতে কিছু একটা রহস্য আছে, যেটা উদ্ধার করার জন্য আমাদের তমলুক যেতে হবে। ঠিক আছে, আপনি যেমন ভালো বোঝেন সেই মতো এগিয়ে যান, কিন্তু দেখবেন অপরাধী যেন ছাড় না পায়। পাপের শাস্তি তাকে পেতেই হবে। আমরা স্নিগ্ধা দেবীর অফিস থেকে বেরিয়ে আসতে অনিশ্বরকে ধরলাম। আচ্ছা অনিশ্বর, তোমার কি মনে হয় আমাদের আগামীকাল তমলুক যাওয়াটা ঠিক হবে? আমরা আগামীকাল তমলুক যাচ্ছি, এটা কে বলো তোমায়? তুমি তো ওই 5 মিনিট আগে স্নিগ্ধা দেবীকে সে কথাই বললে। হ্যাঁ বললাম বটে, কিন্তু কাল নয়, আমরা একটু বাদেই বেরোবো। তোমার যদি অসুবিধা হয় তুমি নাও যেতে পারো। কি যে বলো ভায়া, শার্লক হোমসের সঙ্গে কি ওয়াটসন সাহেব না গেলে হয়? আর তাছাড়া আমার অসুবিধা কিসের? চলো, তবে এখন কয়েকটা কাজ আছে। একবার তমলুক থানায় ফোন করতে হবে লালবাজার থেকে, একটা ইনফরমেশন দরকার। আর তাছাড়া একটা গাড়িও তো ব্যবস্থা করতে হবে। দেখি অবিনাশবাবু কি ব্যবস্থা করেন। থানা থেকে গাড়ি নিয়ে বিকেল 3টে নাগাদ রওনা হলাম। সব কিছু ঠিকঠাক চললে আমরা রাত 7:30 নাগাদ পৌঁছাবো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, প্রাথমিকভাবে অনিশ্বরের অনুমানই সত্যি হয়েছে। তমলুক থানা থেকে জানিয়েছে ওই 3 বার মিলি দেবী গ্রামের বাড়ি গিয়েছিলেন। তখন ওখানে 3টি কিশোরীর নিখোঁজ হওয়ার ডায়েরি থানায় জমা পড়ে। আমাদের প্রাথমিক অনুমান এটাই হয়েছিল, গ্রাম থেকে এই মেয়েগুলিকে শহরে পাচার করা হয়েছিল। আর যে ভদ্রলোক মিলি দেবীর সঙ্গে দেখা করতে আসেন, তিনি এসে মিলি দেবীর থেকে বাচ্চাগুলো নিয়ে যান। তার মানে তমলুক থেকে কলকাতায় বাচ্চাগুলো আনার কাজ করতেন মিলি দেবী। তারপর সেই বাচ্চাটিকে কলকাতার কোনো এজেন্টের হাতে পৌঁছে দেওয়া ছিল ওনার কাজ। আর সেই এজেন্টই ওনার সাথে দেখা করার ছলে আসতো আর কম্বল মুড়ি দিয়ে মেয়েগুলোকে নিয়ে যেত। কি বুঝলে ভাই? বুঝতে পারছো কত বড় জটিল রহস্য? তমলুক থানা থেকে খবরটা পাওয়ার পর আমি কেমন যেন হতবাক হয়েছিলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না মানুষ কি করে এত নির্দয় হতে পারে যে সামান্য টাকার বিনিময়ে সুন্দর ফুটফুটে মেয়েগুলোকে বিদেশে পাচার করে দেবে। তাই অনিশ্বরের কথায় হালকা ঘাড় নেড়ে নিয়ে বললাম, বুঝতে পারছি ভাই, কিন্তু সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। এই মন থেকে মেনে নিতে পারছি না। শোনো সুরজ, তোমাকে একটা কথা বলি। গতকাল আমাকে যে ফোনটা করেছিলেন উনি সনাতনবাবু নন। আমার কাছে ফোনটা আসে লালবাজারের খুব উঁচু পর্যায়ের এক অফিসারের থেকে। আসলে তার এক পরিচিতের মেয়ে, নাম ঈশিতা সেন, গত 3 দিন ওর মামার বাড়ির তমলুক গিয়েছিল। হঠাৎ গতকাল সকাল থেকে সে নিখোঁজ। চারদিকে অনেক খোঁজ করেও কেউ কোনো সন্ধান করতে পারেনি। সে অফিসার জানতেন পুলিশের গণ্ডিবদ্ধ চাকরির মধ্যে ঈশিতাকে অনেক খুঁজেও বের করতে পারবেন না।
তাই উনি আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেন। আমি ওনার ফোন পেয়েই বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিই। আর তারপর থেকে যা যা হয়েছে তুমি তো তার সবটাই জানো। আচ্ছা অনিশ্বর, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ নিশ্চয়ই, বলো। যদি আমরা এটা ধরে নিই যে মিলিদেবীর থেকে চোরাপথে বাচ্চাগুলো শহরে পৌঁছাতো, তাহলে কেউ মিলিদেবীকে কেন খুন করবে? আর ঠিক একই রকমভাবে কলকাতার গোল্ডেন অপেরা হলে হওয়া খুনের কোনো সূত্র, যাকে বলে কোনো এভিডেন্সিয়াল প্রুফ পেলে? আগে চলো তমলুক থানায় গিয়ে নিখোঁজদের পরিবারের সঙ্গে কথা বলি। আমার মন বলছে কথা বললে একটা সূত্র ঠিক বেরোবে। আমরা আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম পুলিশের গাড়িতে। লালবাজার থেকে সব কিছু ব্যবস্থা করে রাখায় আমাদের কোনো অসুবিধা হয়নি। পথে যেতে অনিশ্বরের সামনে যা টুকটাক কথা হলো, তাতে এটা বুঝলাম ছোট ছোট বাচ্চাদের পাচার করে দেওয়ার এই চক্রটি বেশ কিছুদিন ধরে সক্রিয়। পুলিশের অনেকগুলো তদন্তে বেশ কিছুটা এগোলেও সম্পূর্ণ সমাধান করতে পারেনি। তাই তাদের কোনো বড় কর্তা অনিশ্বরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করে কেসটা নেওয়ার জন্য। যাই হোক, আমরা সন্ধ্যের দিকে তমলুক গিয়ে পৌঁছলাম। ওখানে সব কিছু বলে রাখা ছিল, তাই বিশেষ অসুবিধা আমাদের হলো না। আমরা গিয়ে পৌঁছাতে ওখানকার লোকাল থানার ওসি শ্রী অপরাজিতা বর্মন হেসে আমাদের অভিবাদন করে নিয়ে গেলেন। থানায় তখনও ঈশিতা সেনের মা বাবা অপেক্ষা করছেন। ওনাদের সাথে পরিচয় করিয়ে দিতেই অনিশ্বর সরাসরি ওনাদের দিকে এগিয়ে গেল, আর ওর পাঞ্জাবির পকেট থেকে কিছু একটা বের করে এগিয়ে ধরে বলল, আচ্ছা দেখুন তো, এই কানের দুলটা ঈশিতার কিনা? এমনিতে ওনারা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলেন, আর ঈশিতার কানের দুলটা দেখে আরও কান্নায় ভেঙে পড়লেন। আমি বেশ বুঝতে পারলাম এই কানের দুলটা ঈশিতারই। আচ্ছা অনিশ্বরবাবু, এই দুলটা আপনি কোথায় পেলেন? তার মানে আপনি কি জানেন ঈশিতা এখন কোথায় আছে? না ম্যাডাম, এই মুহূর্তে কোথায় আছে জানি না, কিন্তু যে পথে ওকে নিয়ে যাওয়া হয়েছে আমি সেটা সেই পথ থেকেই পেয়েছি। তাহলে আগে আমরা ঈশিতাকে বাঁচাবার চেষ্টা করছি না কেন? কে বললো করছি না? কলকাতায় সব ব্যবস্থা করে রাখা আছে। অবিনাশবাবু ওখানে পুরোপুরি ব্যাপারটা খেয়াল রাখছেন। তাহলে এখন এই তমলুকে আমাদের কি কাজ? যে কোনো কারণেই হোক, এই দুষ্কৃতী চক্র এই পথের প্রত্যেককে এক এক করে খুন করছে। খুব সম্ভবত ওরা আন্দাজ করে ফেলেছে পুলিশ ওদের ধরে ফেলতে পারে, তাই এই ব্যবস্থা। আর সেটা আটকাতেই আমাদের এখানে আসা। ঠিক আছে, তবে বলুন এবার আমাদের কি করতে হবে? আমাদের আজ রাতে মিলি দেবীর বাড়ি একবার যেতে হবে। আপনি কি ওনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন? হ্যাঁ স্যার, আমি ওর একেবারে নারী নক্ষত্রের খবর জোগাড় করে রেখেছি। মিলি দেবীর বাড়ি এখানকার পূর্ব শিবন্তপুর এলাকায়। ওর বাড়িতে ওর মা বাবা আর ভাই আছে। ভাই কলেজে পড়াশোনা করছে। আচ্ছা, মিলি দেবী যে আজ খুন হয়েছেন সেটা ওনার বাড়িতে জানেন? হ্যাঁ জানি। শুনেছি ওর বাবা আর এক কাকা কলকাতা রওনা হয়ে গেছেন। আর ওনার ভাই? না, সে এখানেই আছে মায়ের কাছে। ও, একটা কথা বলা হয়নি, মিলিদের একটা পারিবারিক ব্যবসা আছে। ওই গ্রামের কিছু স্বনির্ভর মহিলাদের নিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে কলকাতায় বিক্রি করে। কিরকম জিনিস? এই যেমন ধরুন বেতের চেয়ার, টেবিল, বিভিন্ন শৌখিন আসবাবপত্র। এই ব্যবসাটা কি মূলত ওনার বাবা মাই দেখেন? হ্যাঁ, বাবা মাই দেখেন, তবে ওনার ভাই কলকাতা থেকে ছুটিতে আসলে উনিও টুকটাক কাজকর্ম দেখভাল করেন। ঠিক আছে ম্যাডাম, আমরা বরং এগিয়ে পড়ি। আর আপনি ওনাদের বাড়ির আশেপাশে সাদা পোশাকের পুলিশ পাঠিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনি বলার সাথে সাথেই পাঠিয়েছি। ঠিক আছে, চলুন। আমরা এবার ওখান থেকে বেরিয়ে পড়ি মিলি দেবীর বাড়ির উদ্দেশ্যে। থানা থেকে মিনিট 5 পথ। আমরা ওখানে পৌঁছে দেখি রাত হয়ে যাওয়ায় পাড়াটা প্রায় নিস্তব্ধ। আমরা ওনার বাড়ির সামনে নামতেই দেখি অনিশ্বর খুব মন দিয়ে কিছু একটা দেখছে। বাড়ির বাইরের একটা ঘরে ওই স্বনির্ভর মহিলা গোষ্ঠীর একটা ওয়ার্কশপ, আর তার মাথায় একটা মাঝারি সাইজের হোর্ডিং। আমি দেখলাম অনিশ্বর সেই হোর্ডিংটা খুব ভালো করে দেখছে আর নিজের মনে মনেই কিছু একটা বলছে। স্যার,
ওই যে আমি বলছিলাম না, ওনাদের একটা ছোট কারখানা আছে, এটাই সেটা। ম্যাডাম, এই কারখানার লোগোটা ভালো করে দেখুন। 3টে ভরাট কালো রঙের গোলক, একটা ওপরে আর দুটো নিচে, আর নিচে একটা সোজা উলম্ব দাগ। এটাকে একসাথে জুড়লে একটা বিশেষ সিম্বল দাঁড়াবে, তাই না? অনেকটা তাসের পাতায় চিরিতনের মতো, তাই না? একদম সঠিক বলেছেন ম্যাডাম। এই তাসের খোঁজেই যে সে কলকাতা থেকে এখানে আসা। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। তাসের খোঁজে মানে? এই পুরো চক্রটার ব্যাপারে কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর যতটা খবর জোগাড় করতে পেরেছে, তাতে এদের কাজ করার একটা প্যাটার্ন আছে। একটা বিশেষ কোড ওরা ফলো করে, আর সেই কোডটা এই চক্রের জন্য হলো তাসের কোড। কিন্তু সেই মাস্টার মাইন্ড খুব সম্ভবত এই চক্রটা বন্ধ করে দিচ্ছে। এরপর এরা আবার অন্য কোথাও অন্য কোনো নামে অপারেশন শুরু করবে, যাদের কেউ চিনতে পারবে না। তাই আমাদের এই চক্রটাকে এইবারে ধরতে হবেই, না হলে আমাদের হাতের বাইরে চলে যাবে এটা। আমি বুঝতে পেরেছি স্যার, তবে আপনাকে একটা কথা বলার ছিল। আমি এই থানার চার্জ নেওয়ার পর থেকে এখানে 3জন মেয়ে অপহরণ হয়েছে গত 1 বছরে, আর গত পরশু এই ঈশিতা। কিন্তু আগের 3টে কেসেই অপহৃত মেয়েটির বাড়ির লোক জানায় মেয়েগুলি নাকি চাকরির জন্য কোনো একটা স্থানীয় অফিসে গিয়েছিল, আর তার নাম 3 সার্কেল জব এজেন্সি। কিন্তু বিশ্বাস করুন, আমি গোটা তমলুক শহরে অনেক খুঁজেও এই নামের কোনো অফিস খুঁজে পাইনি। অফিসার, আমার ধারণা এটাই সেই অফিস, আর এখান থেকেই এই অপারেশন শুরু হতো। তাহলে কি আমরা এই অফিসটা রেড করব? আমি এক্ষুনি ফোর্স আনার জন্য বলছি। না, একেবারেই নয়। প্রথম কথা, এই অফিসের কার্যকলাপের উপর আমাদের হাতে কোনো প্রমাণ নেই, তাই আমরা কিছু প্রমাণ করতে পারবো না। আর দ্বিতীয়ত, তাসের হরতনকে খুঁজে বের করা এখনো বাকি। তাকে খুঁজে না পেলে সে কিন্তু আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। তাহলে তাকে ধরার উপায় কি? ফাঁদ। ফাঁদ? কিন্তু সেই ফাঁদ পাতবে কে? পাতা আছে, এবার ঘুঘুর সেই ফাঁদে শুধু ঢোকার অপেক্ষা। আমি নিজেও বুঝতে পারছিলাম না অনিশ্বর কি করতে চাইছে। ও যে বলল ফাঁদ পেতেছে, কিন্তু কখন সেই ফাঁদও পাতলো সেটাই তো বুঝতে পারছি না। স্নিগ্ধা ম্যাডামকে তো বলল কাল সকাল হলে তমলুক আসবে, অথচ বেরিয়ে বলল রাতেই যাবে। সেও না হয় হলো, কিন্তু এই ফাঁদের ব্যাপারটা ঠিক কি? অত ভেবো না ভাই। আমাদের চারপাশে যা যা হচ্ছে আমরা ভাবছি সব আমরাই করছি, কিন্তু কে বলতে পারে বলো, সেসব হয়তো অন্য কেউ করাচ্ছে, আর যেই দরকার মিটে যাবে আমাদের ছুঁড়ে ফেলে দেবে। যেভাবে মিলি দেবী বা শেফালি দেবীকে দরকার মিটে যাওয়ার পর ছুঁড়ে ফেলে দিয়েছে। যা বলেছো ভাই, ওই যে কথাই বলে না, কাজের বেলায় কাজী আর কাজ ফুটলেই বাজি। আচ্ছা অনিশ্বর, একটা কথা বলো, এই তমলুক থেকে যদি ধরেও নেই মিলি দেবী বাচ্চাগুলোকে নিয়ে কলকাতা যেতেন আর ওই এস মিত্র নামের লোকটার হাতে তুলে দিতেন, তাহলে মিলি দেবীর কাছ থেকে ওই বাচ্চাগুলোকে পৌঁছে দিত কে? এজেন্ট। আর তাকে খুঁজে বের করতেই তো আমাদের রাতারাতি তমলুক আসা। আর যে মিলি দেবীকে খুন করে ওনার পথ থেকে সরিয়ে দিয়েছে, সে এই এজেন্টকে ছেড়ে দেবে ভেবেছ? তবে কি মার্ডার? অস্বাভাবিক কিছু তো নয়, বরং সব প্রমাণ লোপাট করতে আসবে, সেটাই তো স্বাভাবিক। কথাটা বলেই অনিশ্বর আমার দিকে চোখের ইঙ্গিত করে। আমাদের থেকে একটু দূরে 2জন লোক গাড়ি থেকে নেমে ওই অফিস ঘরের দিকে চুপি সারে এগিয়ে যাচ্ছে। তখন অপরাজিতাও ওদেরকে লক্ষ্য করেছে। স্যার, ওদের কি চেস করব? না, একদম নয়। ওরা এসেছে এই অফিস থেকে এই অপহরণ সংক্রান্ত প্রমাণটা লোপাট করতে। ওদের যেতে দিন। আমাদের লক্ষ্য ওরা নয়, আমাদের আসল লক্ষ্য হরতনের সাহেব। কিন্তু আমরা তো ওদের জেরা করে এটাও বের করতে পারি যে কাদের হয়ে ওরা কাজ করছে। না অফিসার, এদের থেকে কোনো ইনফরমেশন পাওয়া যাবে না। এরা কেউ কাউকে চেনে না, এরা শুধু কোর্ট নির্দেশ অনুসারে কাজ করে। আচ্ছা অনিশ্বর, এরা আজ এত রাতে এখানে এসেছে কেন?
কারণ কাল সকালে আমাদের এখানে যে আসার কথা সেটা যে ওরা জেনে গেছে, তাই আমরা এখানে এসে ঈশিতা সেনের কোনো হদিশ যাতে না পাই তাই ওরা সব প্রমাণ মুছে দিতে আজ রাতেই এসে হাজির হয়েছে। কিন্তু আমরা যে কাল এখানে আসবো সেটা এটা জানবে কি করে? আমি তোমাকে বললাম না, এরা সবাই নির্দেশ মতো কাজ করে, তাই এরা কিছু না জানলেও এদের যে নির্দেশ দিয়েছেন তিনি জানেন আমরা এখানে আসব। তার মানে স্নিগ্ধা চ্যাটার্জি, তুমি এটাই বলছিলে তোমার পাতা ফাঁদ? না সুরজ, সেটা এক্ষুনি নিশ্চিত করে বলার সময় আসেনি। আপাতত শুধু দেখে যাও কি হচ্ছে। সেই ছেলে দুটো ঘরের তালা ভেঙে ঢুকে যায়। চলুন অফিসার, এবার আমাদের ওখানে যেতে হবে। ছেলে দুটো কিছু না জানলেও এই চরম ঘৃণ্য অপরাধের দায়ে সমান দোষী, তাই ওদের গ্রেফতার তো করতেই হবে। বাকি আদালতের বিচার ঠিক করবে ওদের ভবিষ্যৎ জীবন। সকাল থেকেই অনিশ্বর বেশ ফুরফুরে মেজাজে। আমার খুব একটা ভালো লাগছিল না। যত সময় যাচ্ছে কেসটা যত এগিয়েছে আমি যেন ততটাই সব কিছু গুলিয়ে ফেলছি। মূলত দুটো প্রশ্নের উত্তর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। এক, এই ঈশিতা সেন এখন কোথায় আছে? আর অনিশ্বর যদি এটা বুঝতে পেরেই থাকে তাহলে এই খুনগুলোর পেছনে কে কে আছে? তবে তাকে আমরা গ্রেফতার করছি না কেন? যাই হোক, সারাদিন অনিশ্বর বাড়িতে ছিল না, কোথাও একটা গেছে। ওর সাথে তমলুক থানার অফিসার ইনচার্জ অপরাজিতা আর অবিনাশবাবু গেছেন। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করাতে আমাকে বলেছে ও সেই হরতনের বাদশার খোঁজে যাচ্ছে, আর কিছু বলেনি। এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল, এখনো অবধি কোনো পাত্তা নেই। সত্যি বলতে কি, আমার এবার একটু দুশ্চিন্তা হচ্ছিল, তাই অধীর আগ্রহে অনিশ্বরের জন্য অপেক্ষা করছিলাম। দাদা বাবু, আপনার ফোন এসেছে। আমি প্রায় ছুটে আসি ফোনের কাছে। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি অনিশ্বর, তুমি একটা কাজ করতে পারবে? আরে অনিশ্বর, তোমার ব্যাপারটা কি বলো তো? সকাল থেকে কোনো পাত্তা নেই, কোথায় গেছো তাও বলে যাওনি। আমার তো টেনশন হয় নাকি। তুমি ঠিক আছো তো? আরে আমি একদম ঠিক আছি। তোমাকে বললাম না হরদনের সাহেবকে ধরতে যাচ্ছে। তো অত বড় রাঘব বোয়ালকে পাকড়াও করা কি মুখের কথা নাকি? ভাগ্যিস অপরাজিতা ম্যাডাম ছিলেন, তাই এখনো প্রাণে বেঁচে আছি। বাদশাহ ছোড়া একটা গুড়ি একটুর জন্য কান ছুঁয়ে বেরিয়ে গেছে জানো। মানে ওরা গুলি চালিয়েছে? কি সাংঘাতিক! তো ওদের আর দোষ কি ভাই? আমরা এসে ওদের এতদিনের সাজানো ব্যবসায় নাক গলাবো আর ওরা ছেড়ে দেবে? ওরা মানে কারা? এদের কোনো নাম হয় না সুরজ। এরা হয়তোবা কখনো হরতনের বাদশাহ, কখনো পঞ্চমণ্ডপের অর্জুন, কখনো বা মোগল কোনো বাদশাহ। প্রতিটা অপারেশনে এদের নতুন নাম, নতুন দল, নতুন পরিচয়। বুঝলাম। শুধু খারাপ লাগছে একেবারে শেষে এসে আমি বাদ পড়ে গেলাম বলে। যাই হোক, বলো আমাকে কি করতে হবে? আরে না না, শেষ আর হলো কই, আসল শেষ হওয়া তো এখনো বাকি আছে। তাই তো তোমায় বলছি, আজ সন্ধ্যায় সুধাগড় ম্যাজিশিয়ানের শোতে চলে এসো গোল্ডেন অপেরা হলে। আর হ্যাঁ, আমাদের তিনজনের জন্য অল্প কিছু খাবার দাবার নিয়ে এসো কেমন? সকাল থেকে পেটে দানাটি পড়েনি। এবার পেটের ভিতরে থাকা শিশুগুলো যদি আন্দোলন শুরু করে তো সবকিছু সামলানো সত্যি বিপজ্জনক হয়ে যাবে। একটা কাজ করো, আমাদের তিনজনের জন্য 3টে টিকিট কেটে নিও কেমন? আর দু একটা কথা বলেই অনিশ্বর ফোন কেটে দিল। আর আমি এদিকে যুদ্ধকালীন তৎপরতায় শ্রীমান জ্যোতিষায়নকে ডেকে 3জনের মতো রুটি আর শুকনো কিছু তরকারি করতে বললাম। বাকি কিছু মিষ্টি দোকান থেকে কিনে নিলেই হবে। বিকেল 5:30টার মধ্যে আমি অপেরা হাউসে গিয়ে পৌঁছলাম। দুপুরের শো তখনও চলছে। যেহেতু 2 দিন আগে এই অনুষ্ঠানকে ঘিরে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই পুলিশের তরফ থেকে এইসব বন্ধ করে দিয়েছিল। কিন্তু সুধাকর বাবুর আর্থিক ক্ষতির কথা মাথায় রেখে অনেক অনুনয় বিনয় করলে আজ আবার শো চালু করার অনুমতি দেওয়া হয়েছে। আমি টিকিট কেটে অপেক্ষা করছি, এমন সময় একজন ভদ্রলোক এসে আমার সামনে দাঁড়ালেন। আর উনি পুলিশের তরফ থেকে আসছেন পরিচয় দিয়ে খাবার নিয়ে গেলেন। আচ্ছা, অনিশ্বর এখন কোথায়? আমি কথাটা জিজ্ঞেস করার সাথে সাথে সেই ভদ্রলোক মুচকি হেসে চলে গেলেন আর বলে গেলেন ঠিক সময়ে সবার সামনে চলে আসবেন। অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই।
ঘড়িতে তখন ঠিক সন্ধে 7:15। সন্ধ্যের শো শুরু হয়ে গেছে আর আমি ভিতরে ঢুকে বসে আছি। তবে এখনও অনিশ্বরের কোনো দেখা পাওয়া যায়নি। দু একটা সাধারণ খেলা হবার পর এবার ওনার বিখ্যাত খেলা রিড ইওর মাইন্ড শুরু হবে। উপস্থিত সকল দর্শকের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়। এতক্ষণ আমার পাশে যে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন তিনি আমাকে খুব চাপা স্বরে বললেন, সুরজবাবু, আপনি এই রাউন্ডে পার্টিসিপেট করুন, অনিশ্বরবাবু বলে দিয়েছেন। আর হ্যাঁ, অবশ্যই আপনি তাস সিলেক্ট করবেন ইস্কাবনের বিবি। হ্যাঁ, অনিশ্বর যখন বলে দিয়েছে তখন সেটা করতেই হয়। আমি কাল বিলম্ব না করে উঠে এলাম স্টেজে। তবে দেখলাম আজ আর 3 জনকে ডাকা হয়নি, শুধু আমি এসেছি। এই রাউন্ডের পদ্ধতি কি হয় তা আমার আগে থেকেই জানা ছিল। তা উপস্থিত জনতার স্বার্থে সুধাকর আবার আমায় ব্যাপারটা বুঝিয়ে দিলেন। আর তারপর নিজে কালো কাপড় চোখে বেঁধে অপেক্ষা করতে লাগলেন। আর আমিও আমার হাতে লিখে ফেললাম ইস্কাবনের বিবি। আমার মনে একটা প্রাথমিক ভয় ছিল, যদি এবারের প্রথম দেওয়া তাসে ওই তাসটা না থাকে তবে। কিন্তু সৌভাগ্যক্রমে ওই তাসটা ছিল। আর প্রথম লটের তাস লুকিয়ে ফেলার পর এখন দ্বিতীয় লট এলো। তখন সেখানে যথারীতি আমার সিলেক্ট করা তাসটি ছিল না। আমার হাতে মাইক দিয়ে সেই কথা বলতে বলা হলে আমি নিজেও স্বীকার করলাম যে হ্যাঁ, আমার নির্বাচন করা তাসটি ওখানে নেই। উপস্থিত জনতা সমস্বরে হাততালি দিয়ে উঠলেন। আর সুধাকর ম্যাজিশিয়ানও সকলকে অভিবাদন দিয়ে এই খেলাটি শেষ করলেন আর পরের খেলার প্রস্তুতি নিতে শুরু করলেন। সুধাকরবাবু, আপনার আগের খেলার রিড ইওর মাইন্ড সম্পূর্ণ হলো না যে। দুর্ঘটনা দিনে তো আপনি নির্বাচন করা তাসটি ফেরত দিয়েছিলেন, আজ সেটা দেবেন না? আমরা অবাক হয়ে দেখলাম উপস্থিত জনতার ভিড়ের মধ্যে থেকে ধীর পায়ে মঞ্চে উঠে আসে অনিশ্বর। না না, সেটা আমাদের খেলার অংশ নয়। খেলাটা এখানেই শেষ। উনি যে তাসটা নির্বাচন করেছিলেন সেটার পরের লটে নেই। জিজ্ঞাসা করুন ওনাকে আমি সত্যি বলছি কিনা। আপনি যে সত্যি বলছেন সেটা আমি জানি, কিন্তু যেটা জানতে চাইছি সেটা হলো আগের দিনে ইস্কাবনের বিবির তাসটি ফেরত দিয়েছিলেন কি করে? না না, এরকম কোনো ব্যাপার তো ছিল না। এই ম্যাজিকটা এখানেই শেষ। না সুধাকর বাবু, এখানে শেষ নয়। মানে আপনি কি বলতে চাইছেন? আমি বলছি, তবে একটু আগে থেকে। আপনি কি জানেন আপনার ম্যাজিক শো একটা বিশেষ কাজে ব্যবহার করা হতো? বিশেষ কাজ মানে? বিশেষ কাজে মানে আপনার এই ম্যাজিক শো এর মাধ্যমে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে অপহরণ করে নিয়ে আসা বাচ্চাদের আমাদের প্রতিবেশী রাজ্যে পাচার করা হতো। কিছু স্বার্থান্বেষী নরাধাম এই কাজটা করতেন, আর তাদের জন্য রক্ষা কবচের কাজ করত আপনার ম্যাজিক শো। ফলে উপস্থিত জনগণ যখনই কোনো কিছু সঠিক ব্যাখ্যা পেত না, তখনই ভেবে নিত সেটা ম্যাজিকের পার্ট। তাই কেউ কোনো প্রশ্ন তুলত না, আর সেই পাচারকারীদেরও সুবিধা হতো সকলের চোখে ধুলো দিতে। এসব আপনি কি বলছেন অনিশ্বর বাবু? আমি তো কল্পনাও করতে পারছি না। কথাই আছে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জ দ্যান ফিকশন। কথাটা জানেন তো? এখানেই আসল রহস্য। মেদিনীপুরের তমলুক থেকে কলকাতায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেয়েগুলোর খোঁজ জোগাড় করতে চিঠিত। তারপর মিলি দেবী গিয়ে সেই মেয়েগুলোকে নিয়ে আসতেন রুইতনের কাছে। কোনো একজন অজ্ঞাত পরিচয় এস মিত্র গিয়ে রুইতনের থেকে মেয়েগুলোকে নিয়ে আসতো ইস্কাবনের বিবির কাছে। আর সেখান থেকে আপনার এই ম্যাজিক শোতে তাকে নিয়ে আসতো শেফালি। আর আপনি জানতেও পারতেন না, আপনার শো থেকে তাকে পাঠিয়ে দেওয়া হতো ইচ্ছামতির ধারে ভারতের সীমান্তে হরতনের কাছে। যদিও হরতন এখন পুলিশের জালে, আর সে নিজের অপরাধ স্বীকারোক্তি করেছে। কিন্তু এসব আমি কিছুই জানি না, বিশ্বাস করুন। আর আমার শোকে কে ব্যবহার করলো আর কেন ব্যবহার করলো? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। কেন আপনার শোকে ব্যবহার করা হলো এটাই আমার মাথায় আসছিল না। আমি আসলে খুঁজছিলাম এমন কিছু একটা জিনিস যেটা দিয়ে আসতো একটা মানুষকে পাচার করে দেওয়া যেতে পারে। সেটা কি জিনিস অনিশ্বর? আচ্ছা সুধাকর বাবু, আপনি বলতে পারবেন আপনি হোটেল ব্ল্যাক ফরেস্ট স্লিপস থেকে কিছু পুরনো পরিত্যক্ত কাঠের আসবাব কম টাকায় কিনেছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিনেছিলাম তো। আমার আসলে বেশ কিছু আসবাব বানানোর ছিল, ওই ম্যাজিক দেখানোর জন্যই।
তো সেই হিসেবেই ওনাদের পুরনো জিনিসগুলো কম দামে কিনে নিয়েছিলাম। আর তারপর সেগুলো মেরামতের জন্য পাঠিয়েছিলেন টাকির কাছে একটা কাঠের করে, যার নাম ছিল দিলরুবা ফার্নিচার মিলে, তাই তো? দিল মানে তো হার্ট, মানে তাসের হিসাবে হরতন, আর দিলরুবা মানে তো দিলের বাদশা, মানে হরতনের বাদশা। কি অনিশ্বর, তাই তো? একদমই তাই। আর এটাই ছিল সেই পথ যেখান দিয়ে সেই পাচার করে আনা মেয়েটি পৌঁছে যায় হরতনের কাছে, সেখান থেকে রাতের অন্ধকারের সীমানা পেরিয়ে দেশের বাইরে। কে? ঈশানী সেন? তোমাকে বলেছিলাম মনে আছে, একটা ফাঁদ পাতা আছে বাস্তু ঘুঘুকে ধরার জন্য। হ্যাঁ বলেছিলে বটে, কিন্তু সেটা কি আমাকে বলনি। আসলে সেটা কিছুই নয়, ঈশিতা সেন নামে কেউ নেই, ওটা কাল্পনিক চরিত্র। আর ঈশিতা সেন অন্তর্ধান কেসটাও সাজানো, আর এটাই সেই ফাঁদ। কি অপরাজিতা ম্যাডাম, বাকিটা আপনি বলবেন নাকি? হ্যাঁ স্যার বলছি। আসলে তমলুক শহর থেকে ছোট ছোট মেয়েগুলোর পাচার হয়ে যাওয়ার এই কেসটার তদন্তভার ছিল আমার ওপর। আমি তদন্ত করে সামান্য এগোলেও এর পরে কি করা উচিত সেই ধাপটা ঠিক বুঝতে পারছিলাম না। তাই কলকাতা হেড অফিস থেকে অনিশ্বরবাবুকে অনুরোধ করা হলে আমরা একটা পরিকল্পনা করি, আর এই ঈশিতা সেন নামে একটি মেয়ের মিথ্যা অপহরণের কেস সাজানো হয়, যাতে ওই দুষ্কৃতী চক্র বুঝতে পারে অন্য কোনো চক্র সক্রিয় হয়ে উঠেছে, যারা ওদের মতো একইভাবে কাজ করছে। ফলে ওরা ওদের অপারেশন বন্ধ করে দিয়ে অন্য কোনো প্ল্যান করতে শুরু করে, আর সেটা করার জন্য আগের প্ল্যানের কয়েকটা প্রমাণ ওদের মুছে দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। আর তাই মিলি দেবী আর শেফালি দেবী খুন হন, আর তমলুকে মিলি দেবীর বাবার অফিসে হামলা হয়, তাই তো? হ্যাঁ সেটা বলতে পারেন, তবে রহস্য এখানে আরও ঘনীভূত হয় অন্যভাবে। সেদিনের ম্যাজিক শোতে হলের মালিক সনাতনবাবু এসে পড়তে আমার ধারণা শেফালি দেবী ওনার উপর আসতে চলা বিপদের কোনো আঁচ পেয়েছিলেন, আর সেটাই উনি সনাতনবাবুকে জানাতে যান। তাই উনি ওনার সাথে যোগাযোগ করার জন্য ওই কার্ড ফিরিয়ে দেওয়ার আছিলায় ওনার কাছে আসেন। আর আমাদেরকে পোস্ট কার্ডে চিঠি লেখেন? তার মানে অনিশ্বর তুমি বলছো সনাতনবাবুর তাসের কার্ড আর আমাদের লেটার বক্সের পোস্ট কার্ড দুটোই শেফালি দেবীর লেখা? হ্যাঁ, আমরা শেফালি দেবীর হাতের লেখা মিলিয়ে দেখেছি। ওই তাসের ওপর লেখা আর আমাদের লেখা চিঠির হাতের লেখা একই মানুষের, অর্থাৎ শেফালি দেবীর, কিন্তু মিল ছিল না অন্য একটা হাতের লেখা। রেজিস্টার খাতায় এস আর তার নিচের দুটো বিন্দু। আমি জানি, স্নিগ্ধা চ্যাটার্জি, তাই তো? যাকে তুমি বলেছিলে আমরা তমলুক যাচ্ছি পরের দিন, কিন্তু ওনাকে না জানিয়ে সেদিনই তমলুক চলে আসি। কি ঠিক বলছি তো? না, ওনার কাজ ছিল একটা পার্ট, কিন্তু এই মাস্টার মাইন্ড হলো এমন একজন যিনি পুরো চেনটা জানেন, কিন্তু কেউ তাকে জানেন না। তারপর আমি জানতে পারি হোটেল ব্ল্যাক ফরেস্ট স্লিপস মানে ইস্কাবনের বিবির থেকে পুরনো আসবাবপত্র বিক্রি করা হয় ম্যাজিসিয়ান মাস্টার সুধাকরকে, যেটা সারাই হতে যায় দিলরুবার কাছে, অর্থাৎ হরতনের বাদশার কাছে। আবার তারই কাছে কাজ করতেন শেফালি দেবী। তার মানে ম্যাজিশিয়ান? স্যার এ কি বলছেন? আমি এসবের কিচ্ছু জানি না, বিশ্বাস করুন আমি নির্দোষ। না, ব্যাপারটা সেরকম নয়। ম্যাজিশিয়ানের সাথে চিরিতন আর রুইতনের কোনো যোগ যে খুঁজে পেলাম না, কিন্তু যার পেলাম সে বড় সাংঘাতিক। এমন একজন আছেন যিনি ইস্কাবনের বিবি হয়ে আসবাব বিক্রি করলেন ম্যাজিশিয়ানকে, আবার নিজের হোটেলের ইন্টেরিয়র ডেকোরেশনের দায়িত্ব দিলেন চিরিতনের জোগাড়কে, আবার ফার্নিচার শোরুম করার জন্য টাকা ধার দেন হরতনের বাদশাকে। শুধু বাকি ছিল রুইতনের সাথে সম্পর্কটা, সেটা মিলিয়ে দিল ওই এস মিত্র। লোকটা বেচারা এখন তমলুক পুলিশের গাড়িতে, আর সে স্বীকার করেছে এই সব কিছুর মাস্টার মাইন্ড আসলে মিসেস সুজাতা ব্যানার্জি। তুমি কি বলছো অনিশ্বর? উনি তো নিজেই নিখোঁজ। সেটাই তো রহস্য। কোনো মা নিখোঁজ হলে তার ছেলে 1.5 দিন পর পুলিশে ডায়েরি করে। তার মানে উনি নিখোঁজ নন? না স্যার, উনি এখন কলকাতা পুলিশের জালে, আর উনি পুলিশের জালে জড়িয়ে পড়তে চলেছেন সেটা বুঝেই ওনার ছেলে থানায় ওনার মিসিং ডায়েরিটা করেছিলেন, তবে অনেকটা দেরি করে ফেলেছিলেন।
এই যা। ঠিক আছে অফিসার, তাহলে এখনকার মতো বিদায় নেই। তবে হ্যাঁ, কাল আর একবার আসবো। তবে এবার উদ্দেশ্য সত্যানুসন্ধান নয়, নির্ভেজাল ম্যাজিক শো উপভোগ করা। কি মাস্টার সুধাংশু ম্যাজিশিয়ান, দেখাবেন তো কাল আমাকে আপনার ওই রিড ইওর মাইন্ড? জানেন তো, আমি সত্যি ধরতে পারি না খেলাটা। আপনি কি করে দেখান? ভীষণ জটিল একটা মাস্টার পিস ট্রিক, তাই না বলুন? যে তাজটাকে মনে মনে ভাবলো সেটাই ঠিক ভেনিস। কি যে বলেন স্যার। উপস্থিত সকলে হো হো করে হেসে ওঠেন। আপনারা শুনছিলেন ফিকশন দুনিয়ার বিশেষ নিবেদন শিবাঙ্গনীর কলমে সত্যানুসন্ধানী অনিশ্বর মিশ্র ও ঈশিতা সেন অন্তর্ধান রহস্য। কথক ও সুরজির ভূমিকায় অভিক সাহা, অনিশ্বর জ্যোতিষশ্যাম, পঞ্চানন ও পুলিশের চরিত্রে আমি দিব্যেন্দু গোস্বামী, সুস্মিতা ও অপরাজিতার চরিত্রে দুর্বা গোস্বামী, খবর সঞ্চালকের চরিত্রে দেবাঞ্জন মুখার্জি, সনাতন বাবুর চরিত্রে অরিত্র ব্যানার্জি, সুধাকর ম্যাজিশিয়ানের চরিত্রে কৌশিক দাস, অবিনাশ বাবুর চরিত্রে শুভম রয়, রীতার চরিত্রে অর্ণবী রানা, স্নিগ্ধার চরিত্রে দিশারি পুরকাইত। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।